ইউনিভার্সিটির জন্য বলব বলেন তো? ঢাকা ফার্স্ট টাইমার যারা আছে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলেন বা অন্যান্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আন্তর্জাতিক অংশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? বিশেষ করে যারা আপনার সোশ্যাল সায়েন্স পড়তে চান, আইআর, ল ডিপার্টমেন্ট বা মাস কমিউনিকেশন, জার্নালিজম এই ডিপার্টমেন্ট গুলোতে আপনারা যারা পড়তে চান, তাদের জন্য আজকের টপিকটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ? তো কথাবার্তা না বলে আমরা একটু ক্লাসটা শুরু করব। আর আমরা ওয়েট করব না কারো জন্যই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। ক্লাসটা শুরু করি, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে ঠিকঠাক ভাবে, হ্যাঁ? একটু জানাবেন। আল্লাহ ভরসা। দেখেন, ওয়েলকাম। শুরুতেই আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকের ক্লাসে। ঠিক আছে? আজকে আমাদের হচ্ছে কি ইন্টারন্যাশনাল C4, হ্যাঁ? ক্লাস 4। ঠিক আছে? ঠিক আছে? ১ম টাতে দেখি। আসি। দেখেন, আপনারা আমাকে অনেকে কোয়েশ্চেন করছিলেন যে, "ভাইয়া আমরা কি হচ্ছে বইয়ের সবগুলো পড়বো? বা অন্য যে বিষয়গুলো আছে যতগুলো রাজধানী আছে, মুদ্রা আছে সবগুলো কি আমাদের পড়া প্রয়োজন?" তো বলে রাখি যে, "না ভাইয়া, আপনাদের সবগুলো প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র অনেক বেশি টেনসড হয়ে যান। আপনারা একটা কথা মাথায় রাখবেন, আপনাদের যেগুলো নতুন টেনশন সেগুলো অলরেডি আমার মাথার পিছনে হয়ে আছে অলরেডি ভিতরে, হ্যাঁ? তো আমি জানি আপনাদেরকে কোন সময় কোনগুলো দিতে হবে, হুম? তো এই যে আপনাদেরকে দেখেন আমি অনেকগুলো শর্ট করে দিছি। মোটামুটি কয়টা আছে দেখেন তো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ টা, ৭ টা। এই ৭ টা ৮ টা করে আপনার ২০, ২৫ টা ৩০ টার মতো আমি দিচ্ছি। কতটার মধ্যে? ২৩৫ টা দেশের মধ্যে সম্ভবত। এখন এগুলোর মাঝখানে আপনাদের ৩০ টা ৩৫ টা আমি দিব। এই ৩০-৩৫ টা আপনাদের কোন কথা ছাড়া পড়তে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কথা। আমার কথা বোঝা যাচ্ছে? বলেন তো আমার কথা বোঝা যাচ্ছে? আমি কি বললাম মাত্র? দেখেন, আপনি মাথা গুলান বা না গুলান, আপনি যে সবগুলো একবার পড়ছেন না, আপনারা বিষয়টা বুঝেন না। দেখেন, আপনার যদি পড়তে গিয়ে এরকম ভয় কাজ করে যে পড়াটা আমার হচ্ছে না বা আমি পড়লে মনে থাকতেছে না, তাহলে আপনি আসলে পড়তেছেন না। ওটা আপনার এই ধারণাটা আপনার মাথা থেকে বের হতে হবে। আপনি একটা জিনিস দেখবেন কি, আপনি একটা জিনিস জানার জন্য পড়বেন। এটা জ্ঞানের মতো হয়ে যাচ্ছে কিন্তু আপনি দেখবেন যে আসলে এই একটা দেশ, এই যে আফগানিস্তান, আমরা বলি টাকা, ওরা বলে হচ্ছে রাজধানী হচ্ছে কাবুল, মুদ্রা হচ্ছে কি আফগানি। ইজির বিষয়। তো আপনারা আফগানিস্তান সম্পর্কে, কাবুল সম্পর্কে বা আফগানি সম্পর্কে অনেক কিছু দেখছেন। যারা একটু Facebook, YouTube এ বা নিউজ-টিউজ যারা দেখেন, আপনাদের সবাইকে আমি বলছিলাম নিউজ দেখতে। তো এই নিউজ গুলো দেখলে আপনার এই টার্ম গুলো বা এই জিনিসগুলোর সাথে আপনি একটু ফ্যামিলিয়ার থাকবেন। যেরকম আফগানি, ইসলাম, পাকিস্তান এই জিনিসগুলো হলে হবে কি? এই যে রিসেন্ট আজকেই হচ্ছে কি হলো জানেন? সৌদি আরব আর হচ্ছে পাকিস্তান হচ্ছে কি করছে? একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করছে। নিরাপত্তা চুক্তিটা কিরকম? নিরাপত্তা চুক্তিটা হচ্ছে এরকম যে এখন থেকে যদি পাকিস্তান অথবা সৌদি আরব ২ দেশের মধ্যে কোন এক দেশের ভিতরে হচ্ছে কি হয় হামলা হয়, তাহলে ২ দেশ সেটা এক দেশের একে অপরের উপর কি মনে করবে? হামলা হিসেবে চিহ্নিত করবে এবং কি করবে? সেটা একসাথে প্রতিরোধ করবে। ভাবেন পাকিস্তান গরিব দেশ কি হবে? পাকিস্তান গরিব দেশ না। পাকিস্তানে একটা জিনিস আছে। বলেন তো কি? পাকিস্তানে কি আছে জানেন? কি লিখলাম? পাকিস্তানে কি আছে? বলেন তো? বলেন। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। হ্যাঁ? পৃথিবীর ৭ টা থেকে ৮ টা দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তার মধ্যে পাকিস্তান একটা। ভারত যখন পারমাণবিক শক্তিধর হয় তখন পাকিস্তানও তার কিছু বছরের মধ্যে পাকিস্তান কি হয়ে যায়? নিউক্লিয়ার সমৃদ্ধ হয়ে যায়। চীন নিউক্লিয়ার সমৃদ্ধ, উত্তর কোরিয়া নিউক্লিয়ার সমৃদ্ধ, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার এদিকে আ ইসরাইল কিন্তু ওনারা স্বীকার করে নাই। কিন্তু মোটামুটি সবাই সিউর বা মোটামুটি জানা আছে যে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে। তো হ্যাঁ, তো যেটুকু বলছিলাম, হ্যাঁ? জিনিসটা বোঝা যাবে? তো জিনিসগুলো পড়ার সময় একটু মানে চিন্তা করবেন। মানে একটু ধৈর্য নিয়ে, ঠান্ডা মাথায়, কোন সময় নাই। আপনারা সবসময় এই টার্গেটে তাড়াহুড়ো টার্গেটে বসেন যে সময় কম, অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করবে। বিশ্বাস করেন, আপনি ১ম দিকে সময় নিয়ে পড়েন, হ্যাঁ? আপনার বিষয়টা আমি বুঝাই। আপনার ব্রেইন অটোমেটিক্যালি জিনিসটাকে কি করে? ডাইভার্ট করে। প্রতিনিয়ত আপনার ব্রেইনটা কি শার্পন হইতে থাকে, হ্যাঁ? আপনি আজকে দেখবেন যে আজকে আপনি যদি ৫ পৃষ্ঠা পড়তে যান, ৫ পৃষ্ঠা পড়তে আপনার মোটামুটি ০.৫ ঘন্টা করে ১ পৃষ্ঠা করে ২.৫ ঘন্টা থেকে ৩ ঘন্টা সময় লাগতেছে ৫ পৃষ্ঠা পড়ে ভালোভাবে মনে রাখতে। আপনি যদি ২.৫ ঘন্টা, ওই ২.৫ ঘন্টার সময় আপনি ধৈর্য সহকারে অন্যদিকে জোর করে না দিয়ে আরামসে দিয়ে আপনি পড়াটা পড়লেন। দেখবেন যে ঠিক সেম পরিমাণে আপনার পড়া যখন আপনি ১ মাস পরে পড়বেন, তো এই ৫ পেজ পড়তে আপনার ২.৫ ঘন্টার জায়গায় ১.৫ ঘন্টা লাগতেছে।
ঠিক আছে? অটোমেটিক আপনার ব্রেইন কি হয়? এটা একটা অটোমেটিক প্র্যাকটিস হয়ে যায়। আপনাদের পড়ার সময় আস্তে, আস্তে কমে আসবে। আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে, "ভাইয়া এখনই তো ১০ পেজ মাত্র ৮ পেজ 10 পেজ পড়ি তাতে এত সময় লাগে। এখন তো ৪০০, ৫০০, ৭০০ পেজ। এই হিসাবে পড়তে গেলে তো আমার অ্যাডমিশনের আগ পর্যন্ত জিকেই পড়া হবে না।" এরকমটা আসলে সঠিক না। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমার কথা আপনারা? কি বললাম? এটুকু আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে? দেখেন আপনাদের জন্য আমি কি করছি? কয়েকটা দাগায় রাখছি। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। আমরা বিভিন্ন জায়গায় আফগানিস্তানের নাম সম্পর্কে জানতে পারি, তাই না? তারপরে পাকিস্তান, ইসলামাবাদ। আপনারা অনেকেই পাকিস্তানের রাজধানী অনেকে কি মনে করেন? করাচি মনে করেন। করাচি মনে করেন, লাহোর-পিন্ডি মনে করেন, অন্য কিছু মনে করেন। বাট না। এটা হচ্ছে কি ইসলামাবাদ। আবার হচ্ছে অনেকে হচ্ছে আপনার আবু ধাবি বা হচ্ছে দুবাইয়ের রাজধানী এটা কনফিউজ হয়ে যায় আরকি। ভুটান দেখেন, ভুটান আর নেপালের রাজধানীর মধ্যে কিন্তু আপনারা কি হয়ে যান? কনফিউজড হয়ে যান। ঠিক আছে? ভুটান এবং নেপালের রাজধানীর মাঝখানে কি হওয়া যাবে না? কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু এবং তার মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। এই নামটা খুবই ইউনিক। এই যে ভুটান, ভুটান আর গুলট্রাম। টান টাম এই যে মনে করেন মোটামুটি একটা নামের মধ্যে একটা সিলেবালিক যেটা বলে টোন আরকি সিম্পল আছে মানে সেম আছে আরকি বলতে পারেন। তো এই যে গুলট্রাম আছে, হ্যাঁ? এটা খুবই ইউনিক। অনেক পরীক্ষায় আসে। একটু ভালোভাবে পড়ে রাখবেন, বুঝছেন? অনেক পরীক্ষায় আসে গুলট্রাম। ঠিক আছে? দেখেন আসলে আপনাদের সবার জিকে পড়তে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। দেখেন জিকে পড়াটা হচ্ছে আপনাদেরকে আমি ভালো মতো জিকে পড়তে আপনারা একটু সময় নেন। এই মুহূর্তে, এই মুহূর্তে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা অন্যান্য পড়ার দিকে মনোযোগ দেন। অন্যান্য পড়ার দিকে বলতে কি, আপনাদের কাছে যে সাবজেক্টটা সবচেয়ে ইজি লাগবে। অ্যাডমিশনের ১ম সূত্র হচ্ছে যে, আপনার কাছে যে সাবজেক্টটা ইজি, যেরকম ধরেন আমি টু বি অনেস্ট আমার ইংলিশ বা বাংলা পড়ার চেয়ে জিকে পড়তে বেশি ভালো লাগতো। বিকজ হচ্ছে আমার ছোটবেলা থেকে একটা নলেজের প্রতি একটা আকাঙ্খা আছে। ইভেন দো আমি এখন রেগুলারলি হচ্ছে আপনাদের বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে ফোনে আমরা ভিডিও-টিডিও দেখা থেকে শুরু করে যত এগুলো নিয়ে টুকিটাকি রিসার্চ করা বা হচ্ছে আপনার কি যেন বলে সাম্প্রতিক দেশে কি হচ্ছে, দেশ-বিদেশে কি হচ্ছে তারপর হচ্ছে অর্থনৈতিক কি অবস্থা। এই জিনিসগুলো সম্পর্কে আমার একটু ইন্টারেস্ট থাকে। আমি জিনিসগুলো দেখি। তো এই যে জন্যে এগুলো আমাকে টানে। যেরকম আপনাদেরকে বললাম সৌদি বা হচ্ছে আ আ পাকিস্তানের যে একটা চুক্তি এবং এটার কারণে ভারতের উপরে কি মানে পদক্ষেপ পড়বে, ভারত কি রকম চিন্তা-ভাবনা করে। এগুলো তো মনে করেন আমার থিংকিং এর একটা বিষয় আছে। এজন্য আমার কাছে ইজি ছিল। আপনাদের অনেকে আছেন যাদের হচ্ছে জিকে পড়তে ভাল লাগে না। শুধুমাত্র পড়ার হচ্ছে ওজন্য পড়তেছেন। বিশেষ করে এই যে সাল-টাল এত কিছু মনে থাকে না, অনেক কঠিন লাগে বিষয়টা। তো আমি আপনাদেরকে বলব যে আসলে ১ম দিকে যেহেতু কঠিন লাগতেছে, যাদের কাছে কঠিন লাগতেছে, আপনারা একটা সময় নেন, হ্যাঁ? সময় নিয়ে আস্তে, অল্প একটু করে পড়েন। জিনিসটা বুঝে পড়ার চেষ্টা করেন। হাতে গুগল আছে দেখলেন। দেখলেন যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। একটু ফোনে সার্চ করলেন। পৃথিবীতে কয়টা পারমাণবিক শক্তিধর দেশ আছে? পাকিস্তান কততম? কত সালে পারমাণবিক হইছে? পারমাণবিক বিজ্ঞানীর নাম কি? তারপর হচ্ছে কতটা যুদ্ধ হইছে? পারমাণবিক বোমা কার উপর ফেলছে? এই জিনিসগুলোর উপরে একটু হালকা ফোনে ডিটেইলস একটু আপনারা রিসার্চ করলে তো জিনিসটা ভালো হয়। তো আমাকে বলেন যে এই সমস্যাটা কার? যে পড়ার অনেক কিন্তু মনে থাকে না। ২ ধরনের পোলাপান আছে, হ্যাঁ? যাদের একটু অনেকেরই থাকে। যেরকম আমার পার্সোনালি একটা সময় খুব ডিপ্লোমেট হওয়ার শখ ছিল। এখন আর নাই। তো হ্যাঁ, মজা পান না অনেকে, হ্যাঁ? দেখেন আপনারা অনেকে মজা পান না। কারণ আপনারা পড়ার বিষয়টা মজা হিসেবে নেন না। আপনারা একটু ভিডিও দেখবেন। আপনি জিনিসগুলোকে আপনি একটা কথা আপনাদের বলি। বাংলা বা ইংরেজি বা সাধারণ জ্ঞান বা সায়েন্স এর কথা বলেন বা আর্টস এর কথা বলেন, হ্যাঁ? এই যতগুলো সাবজেক্ট আছে, যতগুলো টপিক আছে, হ্যাঁ? এই টপিক গুলো পুরোটাই কি? থিওরি। কি এটা? থিওরি। ঠিক আছে? এগুলো হচ্ছে মানুষ করতে চায় বা মানুষের দ্বারা করা সম্ভব টেকনিক্যালি। করে নাই মানুষ এখনো কিন্তু করা সম্ভব। যেরকম রহিম খাইতে যায়, রহিম আইতে যায়, কোন রহিম, কেমন রহিম ওগুলো আপনারা সবই জানেন। বাংলার কবিতা-টবিতা হ্যান-ত্যান সবকিছুই আপনারা জানেন। বাট আপনাদেরকে একটা মজার বিষয় বলি। সেটা হচ্ছে কি সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে আপনারা যা পড়েন তার 100% ই সত্যি এবং বাস্তব না? এবং প্রত্যেকটা ঘটনায় ঘটছে এরকম না? বলেন তো? বলেন তো? জিকেতে আপনারা যা পড়েন প্রত্যেকটা ঘটনায় ঘটছে না দুনিয়াতে? আপনারা যেটা ইংলিশ জিকে হচ্ছে ইংলিশ হচ্ছে সায়েন্স এ যা পড়েন, হ্যাঁ? তো সেগুলো তো সবকিছু তো থিওরিক্যাল, তাই না? বাট আপনারা কখনো চিন্তা করছেন যে জিকে আপনারা যা পড়েন, হ্যাঁ? এটা কখনো না কখনো ঘটছে। কখনো না কখনো কি হইছে? অবশ্যই ঘটছে, বাস্তবেই ঘটছে। এই জিনিসটা আপনাদের কখনো মনে হয়? পড়তে ভালো লাগলেই হবে। আপনারা একটু পড়ে ভালো লাগান, বুঝছেন? একটু জ্ঞান সম্পর্কে জানেন, একটু জানেন কোথাকার ইতিহাস কি, কেমন কি? আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানুষ কত ভালো হইতে পারে, মানুষ কত খারাপ হইতে পারে, মানুষের কত নৈতিকতা আছে, মানুষ তাদের ইতিহাসে কি ভুল করছে। এই যে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত, হ্যাঁ? মানুষের যত আকাম-কুকাম যা আছে,
ভালো মন্দ খারাপ, মানুষের দিক বিদিক, আজব আজব নিয়ম, যে নিয়মটা আপনার কাছে আজকে শুনলে হাস্যকর মনে হবে কিন্তু 1000 বছর আগে কি ছিল? খুবই ইজি ছিল বা 100 বছর আগে খুব ইজি ছিল। এই জিনিসগুলো সম্পর্কে একটু কিউরিওসিটি তৈরি করেন। জিকেটা একটু পড়েন। হ্যাঁ? পড়লে জিনিসটা মনে থাকবে। পরবর্তীতে ইনশাআল্লাহ যখন অপশন দেখবেন পরীক্ষায় কোন বিষয় না। বুঝতে পারছেন? ঠিক আছে, নেন। এ বিষয়টা দেখেন ভুটান, ভারত। ভারতের রাজধানী হচ্ছে কি? নয়াদিল্লি এবং তার টাকা হচ্ছে রুপি। এটা সবাই আমরা জানি। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? নেপালটা দেখেন কাঠমান্ডু। থিম্পু না কিন্তু। নেপাল কিন্তু থিম্পু না। নেপাল কাঠমান্ডু, রুপি। ঠিক আছে? মালদ্বীপ, মালে, রুপিয়া। ইজি, ভেরি ইজি। ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? শ্রীলঙ্কা। মানে এটা ঢেকে গেছে আরকি। আই এম সো সরি। হ্যাঁ? শ্রীলঙ্কা রাজধানীর নাম হচ্ছে কি? শ্রী জয়াবর্ধনেপুরা এবং এদের মুদ্রার নাম হচ্ছে রুপি। ঠিক আছে? ঠিক আছে? ওকে। নেন পরেরটাতে যাই। দক্ষিণ-পূর্ব এশিয়া দেশের রাজধানী ও মোরবা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো কোনগুলো? দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা? শোনেন আপাতত বইটা পড়ে একটু ভালো লাগা সৃষ্টি করেন। হ্যাঁ? তারপর আপাতত দেখা যাবে বিষয়টা নিয়ে। হুম? বইটা পড়ে আপাতত ভালো লাগা সৃষ্টি করেন। তারপরে ইনশাআল্লাহ দেখা যাবে যে কি করা যাবে না যাবে। হ্যাঁ? হ্যাঁ, আরেকটা মজার কথা আছে, হ্যাঁ? এক্সামে যখন আপনি কোয়েশ্চেন দেখবেন তখন কিন্তু জিকে মনে পড়তে পারে। এর একটা সম্ভাবনা আছে। এটা খুবই সুন্দর একটা সম্ভাবনা আছে। খুবই সুন্দর এবং ভালো একটা সম্ভাবনা আছে, হ্যাঁ? দেখেন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া কি? একটা দ্বীপ রাষ্ট্র। কয়েকটা দ্বীপ আছে। হচ্ছে থেকে হুনান থেকে শুরু করে বেশ কয়েকটা আছে। ঠিক আছে? তো ইন্দোনেশিয়া কয়েকটা দ্বীপ মিলে একটা ইয়ে আছে। তার প্রধান দ্বীপটার মধ্যে কি আছে? জাকার্তা রাজধানী আছে এবং তাদের রাজধানীর মুদ্রা হচ্ছে রুপিয়া। মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ যে বাংলাদেশ শুধুমাত্র ২ টা দেশের সাথে কি করে? বর্ডার দেশ শেয়ার করে। কয়টা দেশের সাথে বর্ডার শেয়ার করে? ২ টা দেশের সাথে বর্ডার শেয়ার করে। তার মধ্যে একটা ভারত, একটা মিয়ানমার। মিয়ানমারের রাজধানীর নাম কিন্তু আমরা কেউ জানি না। ইন্ডিয়া সম্পর্কে আমাদের এত তোড়জোড় এত কিছু কিন্তু মিয়ানমার সম্পর্কে তো আমরা মিয়ানমারের মুভিও দেখি না। মিয়ানমারে কি হচ্ছে না হচ্ছে, মিয়ানমারের প্রদেশ কয়টা না কয়টা আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। কারণ কি বলেন তো? কারণ কি ওরা হচ্ছে ভারতীয়দের মতো কি বিশাল আকৃতির বা জিওপলিটিক্যালি কি করে না, ওরা অতটা ইফেক্ট ফেলে না। ওইজন্য ওদের সম্পর্কে অতটা জানা হয় না। ঠিক আছে? কিন্তু ওদের রাজধানীর নাম হচ্ছে কি? নাইপিতো। আপনারা যারা আবার রেঙ্গুন লেখেন না। অনেকে কিন্তু আবার বাংলা থেকে মনে করে যে আচ্ছা বার্মার রাজধানী রেঙ্গুন। দেখেন ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। ঠিক আছে? এবং এর মুদ্রার নাম হচ্ছে কি ডং। ভিয়েতনামিজ ডং। আপনি যখন ভিয়েতনাম খুবই সুন্দর জায়গা। যে টাকা পয়সা ভবিষ্যতে অবশ্যই ঘুরতে যাবেন, হ্যাঁ? এটা হচ্ছে ভিয়েতনামিজ ডং। ঠিক আছে? ওকে। ফিলিপিন্স। ফিলিপাইন বলা হয়। ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা। হ্যাঁ? আপনাদেরকে বলি ভিয়েতনাম, ফিলিপিন্স তারপর হচ্ছে আপনাদের কলম্বিয়া বা অন্য যেগুলো আছে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাগ কার্টেল চালায়। ঠিক আছে? এদের জঙ্গলের ভিতরে কি করা হয়? ড্রাগ তৈরি করা হয়। কি ড্রাগ তৈরি করা হয়? এমডিএমএ থেকে শুরু করে। দেখেন আপনারা চিন্তা করেন যে এই যে ফিলিপাইনস আছে বা ভিয়েতনাম আছে, হ্যাঁ? আপনারা যদি আমার মনে হয় যে কি মানুষের জ্ঞান অর্জন করার একটা one of the best way হচ্ছে কি চলচ্চিত্র দেখা, হ্যাঁ? চলচ্চিত্র মানে হচ্ছে ছবি বা সিরিজ বা হচ্ছে আমি সবই দেখি আরকি। আমার খুব ভালো লাগে জিনিসগুলোতে। মুভি দেখার কথা বলেন বা রিপোর্টের কথা, ডকুমেন্টেশন এর কথা বলেন, সবকিছুই বলেন। বিশেষ করে যারা ম্যান ভার্সাস ওয়াইল্ড দেখছেন আমার মতো ছোটবেলায় ম্যান ভার্সাস ওয়াইল্ড দেখছেন তাদের কাছে খুবই ইম্পোর্টেন্ট মনে হবে, হ্যাঁ? তো এই যে কার্টেল গুলো আছে, হ্যাঁ? মেক্সিকান কার্টেল এর কথা বলেন, কলম্বিয়ান কার্টেল এর কথা বলেন, ফিলিপিন্স কার্টেল গুলোর কথা বলেন। কার্টেল মানে হচ্ছে একটা ফ্যামিলি। এরা পুরো ফ্যামিলি হচ্ছে ড্রাগ বিজনেস করে এবং এরা হচ্ছে হিউজ পরিমাণ টাকার মালিক হয়। এখন পর্যন্ত পৃথিবীর ২ জন বড় কার্টেলের নাম আপনি জানতে পারবেন, হ্যাঁ? ওয়ান অফ দা টপ হ্যাঁ, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে কি? বলেন তো? একজন হচ্ছে কলম্বিয়ার। কলম্বিয়ার। তার নাম হচ্ছে কি জানেন? পাবলো এসকোবার। নাম হচ্ছে তার পাবলো এসকোবার। ঠিক আছে? আরেকজনের নাম কি? আরেকটার নাম হচ্ছে ফিলিপস মিঘেল কুয়েতো। ফিলিপস মিঘেল গুয়ের্তো। চেনেন এদেরকে আপনারা কেউ? হ্যাঁ? হুম। বুঝছেন? এরা হচ্ছে পাবলো এসকোবার আর হচ্ছে ফিলিপস মিগেল গুয়ের্তো। পাবলো এসকোবার পৃথিবীর ওয়ান অফ দ্যা বিগেস্ট কোকেন ডিলার ছিলেন, হ্যাঁ? কোকেন বা সলিড কোকেন এমডিএমএ ডিলার ছিলেন। আর ফিলিপস মিগেল গুয়ের্তো হচ্ছে মেক্সিকোর বিশ্বের সবচেয়ে বড় হচ্ছে কি ছিলেন? টিএইচসি ডিলার অথবা মারিজুয়ানা ডিলার।
এদের একটা বাপ আছে। এদের একটা বাপ আছে। ঠিক আছে? এই বাপের নাম হচ্ছে ডিইএ, আমেরিকান ডিইএ, ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি। ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি, ডিইএ। কার্টেল গুলো কখনোই সরাসরি আমেরিকান টেরিটরিতে ড্রাগ কখনোই সাপ্লাই করে না। কারণ কি জানেন? তাদের পিছনে তখন কি পড়ে যাবে? ডিএ পড়ে যাবে। আর ডিএ যে কার্টেলের পিছনে পড়ে তাকে ধ্বংস করে শেষ করে দেয়। ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে? ঠিক আছে, নেন পরেরটাতে জানি। পরেরটাতে যাই। পরেরটা দেখেন। দেশ চীন, বেইজিং আমাদের পার্শ্ববর্তী দেশ চীন। হ্যাঁ? চীন, চীন, চীন। তারা হচ্ছে ইউয়ান। ইউয়ানের মুদ্রা কিন্তু ডলারের সাথে কিন্তু টক্কর দিবে অতি সুন। জাপান, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। পৃথিবীর একমাত্র দেশ যেখানে কি হইছে? পারমাণবিক হামলা হয়েছে। পৃথিবীর একমাত্র দেশ। পৃথিবীর এখন পর্যন্ত শুধুমাত্র ২ টা পারমাণবিক বোমা বিধ্বংসী রূপ দেখছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফ্যাটম্যান আর একটা হচ্ছে কি? লিটল বয়। একটা ২ টা পারমাণবিক বোমা বিধ্বংসীর নাম কি? একটা হচ্ছে ফ্যাটম্যান আর একটা হচ্ছে কি? লিটল বয়। দেখেন এত কিছু আপনাদেরকে পড়াচ্ছি। প্রত্যেকটা দেশই তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য হচ্ছে জানানো। যেরকম পৃথিবীতে একমাত্র পারমাণবিক বোমার সংঘাত করছে কারা? জাপানিজরা। তা আপনি তাদেরকে ওই নামে জানবেন না, তাদের সম্পর্কে জানবেন না। চীন, চীন কেন এত গুরুত্বপূর্ণ? চীন কেন? প্রযুক্তির ক্ষেত্রে। বুঝতে হবে চীন কেন গুরুত্বপূর্ণ? প্রযুক্তির ক্ষেত্রে। উত্তর কোরিয়া কেন ফেমাস বলেন? তাদের কাছে কি আছে? পারমাণবিক অস্ত্র আছে। এইজন্য ফেমাস। দক্ষিণ কোরিয়া কেন ফেমাস? তাদের ক্ষেত্রে প্রযুক্তি। স্যামসাং কোম্পানি কোথাকার? দক্ষিণ কোরিয়ার। বুঝতে পারছেন আমার কথা? তাদের রাজধানী সিওল। উত্তর কোরিয়ার রাজধানী কি? পিয়ংইয়ং। জন কিম উন। জন কিম উন এর বাবা দাদা ১৪ গোষ্ঠী পিয়ংইয়ং এর কি ছিলেন? রাজা বলতে পারেন। উনারা তো এমনিতে প্রেসিডেন্ট হয়ে আছেন কিন্তু উনারা আসলে রাজা। they are the king। ঠিক আছে? ঠিক আছে? বোঝা যায়? এ পর্যন্ত বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? বলেন বোঝা যায়? ঠিক আছে। সবাই একসাথে হুঙ্কার দিয়ে আমাকে একটু জানান তো সবাই সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে পারতেছেন কিনা? দেখেন আপনাকে শুধুমাত্র নাম আর রাজধানীর সাথে, সাথে আরো অনেক জিনিস আপনাদের মনে আছে। যা বললাম তার 20% ও যদি আপনার মাথার ভিতরে আজকে থাকে, ইনশাআল্লাহ আপনি অনেক উন্নতি করতেছেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়ারা থ্যাংক ইউ। পরেরটাতে যাই আমরা চলে, হ্যাঁ? দেখেন এশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের রাজধানী ও মুদ্রা। আজারবাইজান, আজারবাইজানটা চিন্তা করছেন? আজারবাইজান কিন্তু রাশিয়ার আশেপাশে, হ্যাঁ? খুবই সুন্দর একটা দেশ, খুবই সুন্দর একটা দেশ। রাজধানী হচ্ছে বাকু। খুব একটা সম্পর্ক নাই বাংলাদেশের সাথে, খুব একটা কূটনৈতিক সম্পর্ক নাই। জর্ডান, জর্ডান one of the greatest country of history, one of the greatest country of কি বলে ancient world। পৃথিবীর যখন সভ্যতা শুরু হয় তার পেছনে কি জর্ডানের একটা ভূমিকা আছে, হ্যাঁ? জর্ডানের রাজধানীর নাম হচ্ছে কি? আম্মান। ইরান, ইরানের রাজধানী হচ্ছে কি? তেহরান। আর ইসরায়েলের রাজধানী তেল আবিব। ইসরায়েলের রাজধানী কি? তেল আবিব। সবাই খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েল কেন গুরুত্বপূর্ণ বলেন তো? কারণ, কারণ কি ইসরায়েলকে আমরা কি জন্য জানবো? কারণ হচ্ছে কি? আগ্রাসন। কারণ হচ্ছে কি? আগ্রাসন। কার উপরে? ফিলিস্তিনিদের উপরে। হাত তোলেন তো কে ফিলিস্তিনিদের সাথে আছেন? হাত তোলেন কে ফিলিস্তিনিদের সাথে আছেন? কারা চান যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হোক? বলেন। সবাই একসাথে তোলেন। আপনারা একটা বিষয় জানেন? সেটা হচ্ছে কি? আপনারা বিকাশ অ্যাপ থেকে, কি অ্যাপ থেকে? বিকাশ অ্যাপ থেকে সরাসরি ফিলিস্তিনি হচ্ছে কি যেন বলে? এমবেসিতে টাকা ডোনেট করতে পারবেন। আপনাদের যদি মনে চায় যে এত জুলুম হচ্ছে বা ইয়ে হচ্ছে, ফিলিস্তিনের বাচ্চাদের একবেলা খাবারের দায়িত্ব আপনারা নিবেন। অবশ্যই আপনারা সেখানে টাকা ডোনেট করতে পারেন। আমিও নিজেই করি। ঠিক আছে? বিকাশ থেকে সরাসরি ডোনেশনে গেলে ওখানে দেখবেন আসন্না ফাউন্ডেশন থেকে অনেকগুলো আছে। আপনারা সরাসরি ফিলিস্তিন এমবেসিতে যখন যদি পান কেউ সাহায্য করতে চান অবশ্যই করতে পারেন। চিন্তা করবেন বাইতুল মুকাদ্দাসের পাশের মানুষরা আপনার টাকায় খাবার খাবে একবেলা। ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি করুক? জালেমদের ধ্বংস করে দিক। লেবাননের রাজধানী নাম হচ্ছে কি? বৈরুত। লেবাননের রাজধানীর নাম কি? বৈরুত। সিরিয়ার রাজধানী হচ্ছে কি? দামাস্কাস। রাজধানীর নাম কি? দামাস্কাস। দেখেন সিরিয়া এই দেশটা কতদিন আমেরিকা এর থেকে তেল তুলতে এমন অবস্থা করছে যে মনে করেন যে ওকে আর ধ্বংস করে শেষ করে দিছে। কিন্তু এখন সিরিয়া কিন্তু কিছুদিন আগে তেল চুক্তি করছে। ঠিক আছে? সিরিয়া আবার কি করতেছে? তেল বিক্রি করা শুরু করছে। ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ একসময়। দেখেন সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে কি? রিয়াদ। সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে কি? রিয়াদ এবং তার টাকার নাম হচ্ছে কি? রিয়াল। ঠিক আছে? দেখেন ইসরায়েলের বিষয়টা একটু গুরুত্বের সাথে মনে রাখবেন। ইসরায়েল তেল আবিবের রাজধানী এবং হচ্ছে shekel কি? এদের মুদ্রার নাম। ইনশাআল্লাহ। বোঝা যায়? কোনটা না অসুবিধা? কোনটা না অসুবিধা? কোনটা মনে রাখতে অসুবিধা? যেটা মনে রাখতে অসুবিধা সেটা আমাকে বলেন। সেটা সম্পর্কে কোন একটা তথ্য আপনাকে দিয়ে দেই তাহলে জিনিসটা আপনার কি একটু মনে থাকবে।
৳৬০, ৳১, ৳২, ৳৩ যেটা ইচ্ছা সেটা ডোনেশন করতে পারেন। কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। পরেরটাতে যাই আমরা, হ্যাঁ? দেখেন, আফ্রিকা মহাদেশের দেশ, রাজধানী ও মুদ্রা। ঠিক আছে? লিবিয়া। লিবিয়া কিন্তু আফ্রিকার দেশ। আপনারা অনেকে ভাবেন যে হচ্ছে লিবিয়া মিডল ইস্টের কোন একটা দেশ। লিবিয়া বা মিশর এরা হচ্ছে মিডল ইস্টের কোন একটা কান্ট্রি। বাট না, তারা কিন্তু মিডল ইস্টের কোন একটা দেশ না। আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি। মিডল ইস্টের না কিন্তু। ঠিক আছে বাবারা? মনে রাখেন। বাচ্চারা মনে রাখেন। লিবিয়ার রাজধানীর নাম কি বাচ্চারা বলেন তো? ত্রিপলি বা ত্রিপলি। ত্রিপল এটা নাকি? আপনারা যদি এটাতে মনে থাকে তাও মনে রাখেন, অসুবিধা নাই। আপনার যদি এটাতে মনে থাকে তাও মনে রাখেন, অসুবিধা নাই। মিশরের রাজধানীর নাম কি? কায়রো। খুবই সুন্দর একটা দেশ, নীল নদের দেশ। নাইজেরিয়া, আবুজা এগুলো একটু পড়ে নিন। মরিশাসের হচ্ছে পোর্ট লুইস। একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? ভালো লেভেলে গুরুত্বপূর্ণ। কেনিয়া, নাইরোবি, সিয়েরা লিওন, ফ্রিটাউন। এটা গুরুত্বপূর্ণ কারণ সিয়েরা লিওন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিছে। ঠিক আছে? পড়তে যাবো আমরা। সময় দ্রুত একটু আগাইতে হবে কারণ অনেক পড়া পড়তে হবে। ইউরোপ মহাদেশের রাজধানীও দেশ। একটু দেখে নেবেন। অস্ট্রেলিয়া, ভিয়েনা প্রবেশদ্বার বলা হয়। বেলজিয়াম বাফার স্টেট বলা হয়। কি বলা হয়? বাফার স্টেট। কি বলা হয় বাবুরা বলেন তো? সবাই একসাথে বলেন কি বলা হয়? বাফার স্টেট। রাজধানীর নাম কি? ব্রাসেলস। ব্যবহার করে ইউরো। জার্মানি। জার্মানি হচ্ছে শহরের নাম কি? বার্লিন। পৃথিবীতে ২ টা যুদ্ধ হইছে। ২ টা যুদ্ধ কে করছে? জার্মানরা করছে। প্রচন্ড পাওয়ারফুল এবং ব্রেভ মানুষজন। প্রচন্ড পাওয়ারফুল এবং ব্রেভ মানুষজন কারা? কারা? জার্মানরা। পৃথিবীতে এখন পর্যন্ত কয়টা বিশ্বযুদ্ধ হয়েছে বলেন? মাত্র ২ টা বিশ্বযুদ্ধ হয়েছে। ২ টা বিশ্বযুদ্ধ কার, কার সাথে হইছে? জার্মানি একাই পুরো পৃথিবীর সাথে লড়ছে। ঠিক আছে? এমন লড়া লড়ছে যে সেটা বিশ্বযুদ্ধের নাম দিয়ে দিছে। ঠিক আছে? সেই জার্মানির রাজধানীর নাম কি? বার্লিন। হুম? নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের রাজধানী হচ্ছে আমস্টারডাম। সার্বিয়া, বেলগ্রেড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাজ্য হচ্ছে কি? লন্ডন। মার্কিন যুক্তরাজ্য। জায়গাটার নাম কি বলেন তো বাবা? মার্কিন যুক্তরাজ্য। আপনারা অনেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পার্থক্যটা বোঝেন না। ওইজন্য আপনাকে লিখে দেখানো হলো। ঠিক আছে? বোঝা যায়? ঠিক আছে? ওকে, ওকে। পরেরটাতে যাবো। অনেক পড়া পড়াইতে হবে। ইউরোপ মহাদেশের রাজধানীর মধ্যে পর্তুগাল। পর্তুগাল খুবই সুন্দর জায়গা। লিসবন রাজধানী। আপনারা অনেক সময় লিসবনকে অস্ট্রিয়ার সাথে মিলায় ফেলেন। ওটা হবে না। ইতালি দেখেন, ইতালির রাজধানী রোম। রাশিয়া মস্কো। তো আগে ছিল কি? আগে আরেকটা রাজধানী ছিল। ওটা আপনাকে কি আমাকে জানায় কমেন্টে করবেন। হ্যাঁ? ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। ইউক্রেনের উপরে কি চলছে? হামলা চলছে। কি হামলা চলছে? রাশিয়ার আগ্রাসন চলছে। বলতেছে টেকনিক্যালি আগ্রাসন বলা হচ্ছে, বাট আসলে কিন্তু সেটা আগ্রাসন না। এটা হচ্ছে কি? নিজ নিজ ভূমি রক্ষার জন্যে অবশ্যই কি করতে হবে? পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে? অবশ্যই। ১ম বিশ্বযুদ্ধ এবং ২য় বিশ্বযুদ্ধ খুবই সুন্দর একটা টপিক। আমি এই ২ টা বিশ্বযুদ্ধ আপনাদেরকে ২ দিনে আলাদা ১.৫ ঘন্টার সুন্দর একটা ক্লাস নিয়ে আপনাদেরকে বুঝাবো আসলে যে পৃথিবীতে যে ২ টা বিশ্বযুদ্ধ হইছে, তার A to Z কেন হইছে, কিভাবে হইছে, কারা করছে এবং এটাতে দুনিয়ার কি ক্ষতি, এটা আমরা বিস্তারিত ডিসকাস করব। হ্যাঁ? ঠিক আছে? মার্কিন মানে হচ্ছে পশ্চিম। ঠিক আছে? হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুডাপেস্ট। ঠিক আছে? ওটাতে যাই। ঠিক আছে? আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে এশিয়া মহাদেশ। কি মহাদেশ? এশিয়া মহাদেশ। হুম? আপনাদেরকে দেখেন বেশ কয়েকটা ইম্পোর্টেন্ট টপিক আছে, হ্যাঁ? যেগুলো আপনাদেরকে অনেক বিস্তারিত পড়াইতে হবে। অনেক থিম আকারে পড়াইতে হবে। যেরকম ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে আপনি কি সিরাজ উদ্দৌলার হচ্ছে ওই যে যুদ্ধটা আছে সেটা। তারপর হচ্ছে আপনাদের আ বা বাংলাদেশ যে বিষয়গুলি আছে সরকার কাঠামো কিভাবে চলে, সরকার ব্যবস্থা কিরকম, সরকারে কে থাকে। আপনারা রাজনীতি সম্পর্কে বুঝতে পারবেন। জিকে ভালোভাবে পড়েন। দেশে কি হচ্ছে সব বুঝতে পারবেন। জিকে বললে জ্ঞান বাড়বে। বুঝতে পারবেন যে আপনার পাশে অন্যায় হচ্ছে না, অন্যায় হচ্ছে না। ঠিক আছে? অবশ্যই বুঝতে পারবেন। এরকম সব আরো বেশ কিছু টপিক আছে যেগুলো আমাদের কি করতে হবে? পড়াইতে হবে। কিন্তু একটু সময় নিয়ে পড়াবো। ঠিক আছে? আবার টেনশন নেই। জাতিসংঘ কিভাবে তৈরি হইছে, বর্তমান অবস্থা, আবার বর্তমানে আরব-ইসরায়েল যে যুদ্ধ ছিল, এই যুদ্ধগুলো সম্পর্কে এই আরব-ইসরায়েলের যুদ্ধ, তারপর হচ্ছে রাশিয়া যে সোভিয়েত ইউনিয়ন ছিল ফরমার্ড সেখান থেকে কিভাবে ভেঙে গেল। তারপর হচ্ছে আপনার বলকান রাষ্ট্র কিভাবে তৈরি আসলো, হ্যাঁ? ইউগোস্লোভাকিয়া এই যে রাষ্ট্রগুলো আছে এগুলো কিভাবে এগুলো বিস্তারিত আমাদের ডিসকাস করতে হবে। হ্যাঁ, বাদবাকি যারা বোরিং লাগতেছিল ওরা অলরেডি চলে গেছে। দেখছেন? বোরিং লাগতেছিল চলে গেছে। আজকে পড়ার চাপ একটু বেশি চলে গেছে। দেখেন, পরীক্ষার সামনে না আপনাদের একটু সিরিয়াস হইতে হবে না? এটা কোন কথা? হ্যাঁ? সবাই একটু গ্রুপে জানায় দেন। পাশের লেখা দেখা যায় না?
এখন দেখা যায়? এখন কি দেখা যায়? আচ্ছা সমস্যা নাই। ওটা কি লেখা আছে আপনারা বুঝতেই পারতেছেন। টর্চার করেন না তো আমাকে। ঠিক আছে নেন। এশিয়া মহাদেশ। মোট স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কয়টা? ৪৪ টা। স্বাধীন মানে কি? যে দেশের সাথে স্বাধীন রাষ্ট্র হতে গেলে কি হতে হবে? স্বীকৃতি প্রয়োজন হবে। দেশগুলো কি প্রয়োজন হবে? ১ স্বীকৃতি দরকার। কার? আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। স্বীকৃতি দরকার। ঠিক আছে? তারপরে কি দরকার? একটি স্টেবল গভর্নমেন্ট দরকার। স্টেবল গভর্নমেন্ট বা সরকার প্রয়োজন। স্টেবল সরকার প্রয়োজন। ঠিক আছে? হুম, হুম। এবং কি প্রয়োজন? বলেন, কি প্রয়োজন? অবশ্যই ভূমি প্রয়োজন। দখল ভূমি প্রয়োজন। কি ভূমি প্রয়োজন? দখল ভূমি প্রয়োজন। ঠিক আছে? আয়তন এবং জনসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ হচ্ছে কি? মালদ্বীপ। মালদ্বীপ। দেখেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যদি ভ্যাটিকান সিটি হয়, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কি? যদি ভ্যাটিকান সিটি বা অন্য কিছু হয়, হ্যাঁ? সেক্ষেত্রে মালদ্বীপের বা সরি এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে কি? মালদ্বীপ। এটি একটি কি দ্বীপ রাষ্ট্র। অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি হয়েছে মালদ্বীপ। ঠিক আছে? জনসংখ্যা আপনার ৫ লাখ সামথিং এর মতো। ঠিক আছে? বৃহত্তম হ্রদ হচ্ছে কি? কাস্পিয়ান সাগর। বৃহত্তম হ্রদ, এই হ্রদটা এত বড় যেটা সাগরের সমান মনে হয় এশিয়ার ভিতরে অবস্থিত। ঠিক আছে? উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কি? মাউন্ট এভারেস্ট। কোথায় অবস্থিত বলেন তো? কোথায় অবস্থিত বলেন তো? বলেন তো? হিমালয় পর্বতমালায় অবস্থিত। হিমালয়, হিমালয় পর্বতমালায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ যার নাম হচ্ছে কি? মাউন্ট এভারেস্ট। সেই পর্বতে উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে সারা পৃথিবীর। উচ্চতম পর্বতশ্রেণী হচ্ছে কি? হিমালয়। এশিয়ার আয়তনে বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে কাজাখস্তান। এই যে দেখেন, এই যে মুসলিম আয়তনে মুসলিম রাষ্ট্র, এই রাষ্ট্র, সেই রাষ্ট্র যত কিছু আছে, এই আয়তনে কে বা কত, হ্যাঁ? দেখেন এশিয়াতে জিনিসটা বোঝেন, হ্যাঁ? এশিয়াতে আপনার হচ্ছে আয়তন বা এরিয়াতে কে? কাজাখস্তান। এরিয়াতে হচ্ছে কাজাখস্তান। তারপরে হচ্ছে কি? মুসলিম জনসংখ্যা বা পপুলেশনটা হচ্ছে কি? ইন্দোনেশিয়ার। লেখা আছে আপনাদের ওখানে। আমি জাস্ট আপনাদেরকে একটু আলাদা করে দেখাচ্ছি যেন জিনিসটা মনে রাখতে সুবিধা হয় আপনাদেরকে, হ্যাঁ? ইন্দোনেশিয়া। তো চিন্তা করেন, দেখেন এশিয়ার মধ্যে এরিয়া বা হচ্ছে কি জমি জমার বিষয়ে কাজাখস্তান হচ্ছে কি? সবচেয়ে বড়। আর জনসংখ্যার যদি হিসাব করেন তাহলে হচ্ছে কিসের? ইন্দোনেশিয়া বড়। বোঝা যায় আমার কথা বাবা? বোঝা যায়? এই তো খুব সুন্দর, খুব সুন্দর। চীন, নেপাল, আ নিলয় ভদ্রা প্রমাণ করছে নেপাল, আশামণি চীন, নেপাল সীমান্ত, কাজাখস্তান, সাব্বির রহমান হিমালয় পর্বত ঠিক আছে। ঠিক আছে, বোঝা যায়, বোঝা যায়। ক্লাস কি ঠিকঠাক হচ্ছে? ক্লাস কি ঠিকঠাক হচ্ছে? পড়াশোনা বুঝতে পারতেছেন? পড়াশোনা বুঝতে মাথাটা ঠান্ডা করেন। মাথাটা ঠান্ডা করে আস্তে, আস্তে সুন্দর মতো ধীরে সুস্থে ক্লাসটা করেন। বলেন মাথা ঠান্ডা আছে? ক্লাস বোঝা যাচ্ছে? সবাই একসাথে বলেন তাহলে আমি একটু কনফিডেন্স পাই। হ্যাঁ? সবাই একসাথে বলেন ৮৮ জন দেখতেছি। সমস্যা নাই। যে কয়জন ক্লাস করবেন তাদেরকে নিয়ে ক্লাস করাবো। ব্রেইন একদম ঠান্ডা, কোন চাপ নাই। দুনিয়াতে কি নাই? কোন চাপ নাই। সবকিছু চিল। বাপ গালাচ্ছে, মা গালাচ্ছে, গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, পড়া হচ্ছে না, টাকা নাই, পয়সা নাই, টেনশন, আত্মীয়স্বজন খোঁটা দিচ্ছে, বন্ধু-বান্ধব ছুটিতে এসে বলতেছে, "কেমন কি করতেছেন?" কোন সমস্যা নাই, কোন চাপ নাই। আপনি শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন যে, মানুষ পারে না এরকম কোন কাজ নাই। আমি এই একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখি। যে সমস্যা আসবে, সমস্যা পারবো, করতেছি মানে করা লাগবে। মানে আপনি কিছু করেন না করেন। আপনি কি অ্যাডমিশন পরীক্ষা দিবেন না? আপনি চান্স পান না পান, অ্যাডমিশন পরীক্ষা তো আপনার দিতেই হবে। দিতে হবে না? তো এত টেনশনে কি আছে? চিন্তা করেন, দেওয়ার পরে যখন বসবেন পরীক্ষার হলে তখন কি করবেন এবং সেটা কি করবেন না করবেন তার জন্য পড়তে হবে। হ্যাঁ? এই জিনিসগুলো মাথায় রাখেন। কোন কিছু নিয়ে কেয়ার করা যাবে না। যা হবে আল্লাহ ভরোসা। কিন্তু আপনার চেষ্টা কি হবে যাবে না। ত্রুটি হওয়া যাবে না। যখন আপনি চিন্তা করবেন যে আমি পরীক্ষার হলে যে কি লিখবো, তাহলে পরীক্ষার হলে যে টেনশনের চোটে কিছু দাগাতে পারবেন না। বিশ্বাস করেন কিচ্ছু মাথায় আসবেন না। পরীক্ষার হলে যাবেন, প্রশ্ন দেখবেন, ধামাধাম যেগুলো মনে হবে যে এটা হইতে পারে, এটা হইতে পারে, দাগায়, দাগায় দিয়ে চলে আসবেন। একটু ক্যালকুলেশন করলে। খুব সিরিয়াস হয়ে এটা দাগাইলে আমি সিউর না বা পড়ছি কিনা মনে নাই। নাই বাদ দেন। অসুবিধা নেই। ঠিক আছে? বাট ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমরা কি একটি সিট পাবো ইনশাআল্লাহ? একটা সিট।
50,000 প্রায় 52,000 সিটের মধ্যে আমাদের কয়টা সিট দরকার? মাত্র একটা সিট দরকার। আমরা কি পাবো? ইনশাআল্লাহ আমাদের একটা আমরা কি একটা করে সিট পাবো? দেখেন ভার্সিটিতে চান্স পাওয়ার পর অনেকের মন খারাপ থাকে, সাবজেক্ট ভালো আসে নাই, ডিপার্টমেন্ট ভালো আসে না। এগুলো নিয়ে মন খারাপ করবেন না, বুঝছেন? অনেক ছাত্র আছে যারা এই ডিপার্টমেন্ট বা এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে আছে, হ্যাঁ? তো নিজের ডিপার্টমেন্টকে ভালোবাসবেন অবশ্যই একজন সিটি হিসেবে আমার কাছে এই অনুরোধটাই থাকবে আমার। তারপরে দেখেন আমরা আসি, হ্যাঁ? এশিয়ার বৃহত্তম মুসলিম রাষ্ট্রের জনসংখ্যা কি? ইন্দোনেশিয়া। এশিয়ার বৃহত্তম ফেডারেশন রাষ্ট্র হচ্ছে কি? ভারত। আর সাংবিধানিকভাবে এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। ফেডারেশন রাষ্ট্র মানে সবচেয়ে বড় পপুলেশন এবং সবচেয়ে বড় কি? অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছে, ঠিক আছে? ফেডারেল রাষ্ট্র বা আইনের শাসনের রাষ্ট্র, ঠিক আছে? ভারত, কিং নাই। সাংবিধানিকভাবে এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে কি? শ্রীলঙ্কা। এবং এশিয়ার মধ্যে অন্য কোন কান্ট্রি সরাসরি নিজেদেরকে কি বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দেয় না বা রাষ্ট্রীয় ধর্ম বৌদ্ধ হিসেবে পরিচয় দেয় না সচরাচর। ঠিক আছে? সাংবিধানিকভাবে কি করে? এশিয়ার বৌদ্ধ রাষ্ট্র কোনটা? শ্রীলঙ্কা। বোঝা যায়? ঠিক আছে? পরেরটা দেখি। ১ পেজ ২ বার আসছে না? ঠিক আছে। পরেরটা পেজ দেখি। হ্যাঁ। এখন আসি এশিয়ার ১ম রাষ্ট্র ভারতীয় উপমহাদেশের কথা যখন চলে আসছে তাহলে ভারত সম্পর্কে তো অবশ্যই জানতে হবে। ঠিক আছে? বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারত সম্পর্কে আমরা কি জানি? এটি যে আমাদের দেশ, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এটুকু জানি আমরা? হ্যাঁ? এটুকু জানি আমরা? ভয় লাগবে না, ভয় লাগবে না। বলেন। এ ভাই ফোনের মধ্যে না হয় একটু চিল্লাচিল্লি করলাম। আমি কি ফোনের ভিতরে ঢুকে যে আপনাকে পিটাবো আমি? পাগল আপনারা। হ্যাঁ, ভারত স্বাধীনতা বা আপনাদেরকে একটু আগে বললাম না যে প্রত্যেকটা দেশ তাদের কোন না কোন রিজন এর কারণে পরিচিত। ভারত কেন পরিচিত? দেখেন মুসলিমরা ভারতে নির্যাতিত হয় বা আপনাদেরকে একটা কথা বলে রাখি। শুধুমাত্র যে মুসলিমরাই নির্যাতিত হয় তা না। ভারতে শুধুমাত্র একটা এলিট শ্রেণী আছে, হ্যাঁ? যারা শুধুমাত্র নির্যাতনের শিকার করে। যেরকম আপনি যদি ইউপিতে যান বা বিহারে যান সেই দেশগুলোতে উম এই যে যাদব যারা আছে এই পদ আমাদের বাংলাদেশে কিন্তু আমরা হিন্দুদের মাঝখানে এত বেশি বা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মাঝখানে কিন্তু আমরা এত বিভেদ দেখি না। ঠিক আছে? সবাই একসাথেই আছে। পূজা-টুজাতে সবসময় একসাথে থাকা যায়। কিন্তু ভারতে এই বিষয়গুলো হয় না। ওরা মনে করেন যে মুসলিম তো মুসলিম দূরে থাকে। ওরা মনে করেন যে অনেকগুলো জাত আছে, গোষ্ঠী আছে বা গোত্র আছে। এদের মধ্যে অনেক মানে ডাইভার্সিটি সৃষ্টি করে এবং বায়াসড অনেক কথাবার্তা বলে, বুঝছেন? এই বায়াসড কথাবার্তাগুলো ওদের নিজেদের মাঝখানে কি আছে? অনেক বেশি ডাইভার্সেশন আছে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? ওকে। দেখেন ভারত আমাদের প্রতিবেশী দেশ। পিপলস রিপাবলিক অফ ইন্ডিয়া। ঠিক আছে? ঠিক আছে? দেখা যায়? দেখা যায়? হ্যাঁ? তো পিপলস রিপাবলিক অফ ইন্ডিয়াতে স্বাধীনতা লাভের তারিখ হচ্ছে কত? ১৫ আগস্ট। কত তারিখে ১৫ আগস্ট বলেন তো? এর একদিন আগে পিছে আরেকটা দেশের স্বাধীনতা দিবস আছে। কোনটা সেটা? সে দেশ কোনটা? বলেন তো? কোন দেশ সেটা? বলেন কোন দেশ কোনটা? কোন দেশ সেটা? সুন্দর একটা ভিডিও দেখাবো আজকে। আজকে হচ্ছে রাজীব গান্ধী হত্যা মামলা সম্পর্কে আপনাদেরকে জানাবো। ঠিক আছে? এটা নিয়ে একটু ডিসকাশন করব। এটা নিয়ে পড়াশোনা করেন। পাকিস্তান কত তারিখে বলেন তো? কত তারিখে বলেন তো? ইয়েস ১৪ আগস্ট। কে বলে আমার স্টুডেন্টরা তো আগুন রে ভাই। গতবার কাছে যতগুলো চান্স পাইছে। এবার তো আমি চিন্তা ভাবনা করতেছি এবার অনেকগুলো চান্স পাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা টার্গেট করতেছি এবার আমরা ৫০০ প্লাস পার করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? ৫০০ প্লাস আমরা কি করে দেব? পার করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আরো যদি দেখি আমাদের যেভাবে আমাদের সবাই কাজ করতেছে যদি স্টুডেন্ট আরো বেশি আসে তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে যে ১৫০০ হয়ে যাচ্ছে বা ৫০০, ১০০০ হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি আমাদের এরকম স্টুডেন্ট হয় বা ৫০০ বা ১০০০ বা স্টুডেন্ট যদি এরকম আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যে সময় পাবে ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা অডিটোরিয়াম ভাড়া নিবো। ভাড়া নেওয়ার পরে খুবই সুন্দর একটা কনসার্ট-মনসার্ট একদম জাঁকজমক অবস্থা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখে নিব। নেন পরেরটা দেখি। স্বাধীনতা লাভের তারিখ কত? ১৫ আগস্ট ১৯৪৭ সালে। ১ম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে? ঠিক আছে? গভর্নর জেনারেল হচ্ছে ইনিই হচ্ছে একটা স্টেট অফ গভর্নর যেহেতু তখন উপনিবেশ ছিল। কি ছিল? উপনিবেশ ছিল। তো উপনিবেশ মানে কি? ধরেন আমি রাজা বাংলাদেশের। আমি একজনকে পাঠালাম, আমার একজন কর্মীরে পাঠালাম, "যা তুই এখন রাজশাহী শাসন কর।" কি কর? "তুই এখন রাজশাহী শাসন কর।" সে কি হবে?
সে কি হবে? গভর্নর জেনারেল হবে। সেই উপমহাদেশে বা দেশের একটা গভর্নর জেনারেল হবে। ঠিক আছে? প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় কত সালে? ১৯৫০ সালে। যদিও ৪৭ সালে ভারত স্বাধীনতা পায়, ভারত পাকিস্তান আলাদা হয় কিন্তু প্রজাতন্ত্র মানে হচ্ছে কি? প্রজাতন্ত্র, প্রজা দিয়ে চলবে অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা হয় অফিসিয়ালি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় কত সালে? ১৯৫০ সালে। তারপর দেখেন, ভারত-চীন যুদ্ধ হয় কত সালে? ১৯৬২ সালে। কত সালে? ১৯৬২ সালে। 1962 ও আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন? ভারত, ভারত ও পাকিস্তান, হ্যাঁ? ভারত ও পাকিস্তান পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট তাদের বাজেটের সবচেয়ে বেশি একটা অংশ বা পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক বাজেট দেয়। সামরিক বাজেট মানে হচ্ছে কি? আর্মিদের বাজেট দেয়। আর্মি অস্ত্র কেনার জন্য, এটা কেনার জন্য, তারপর হচ্ছে গোয়েন্দা কার্যক্রমের জন্য, মিলিটারি ফান্ড মানে নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি পরিমাণে টাকা খরচ করে কোন ২ দেশ? ভারত এবং পাকিস্তান। কিন্তু মজার বিষয় হচ্ছে এই টাকাটা পুরোটাই এরা একে অপরের উপরে গোয়েন্দাগিরি করতে খরচ করে। বুঝছেন? এই পুরো টাকাটাই ভারত পাকিস্তানের উপর, পাকিস্তান ভারতের উপরে খরচ করে। বুঝতে পারছেন আমার কথা? মানে ফাইজলামি না এটা একটা? বলেন এটা কি মানে ফাইজলামি না? হ্যাঁ? মানে ওরা পৃথিবীর সবচেয়ে বেশি ডিফেন্স বাজেট দেয়। বাট হচ্ছে এই টাকাগুলো খরচ করে এরা কি কাদের উপরে? এরা একজন আরেকজনের উপরে খরচ করে। তো এই যে ভারত ও চীন যুদ্ধ হয়, এই চীন যুদ্ধ হয় কি নিয়ে? আচেহ প্রদেশকে নিয়ে, বুঝছেন? নিচের দিকে আসে আচেহ প্রদেশকে নিয়ে। ওখানে বলা হয়েছিল যে তিব্বত যে ঝামেলা, তিব্বত আছে না তিব্বত? তিব্বতের রাজা এই ভারত কি করছে? মানে তিব্বত তো আগে চাইনিজ ডাইনেস্টির অংশ ছিল। কোনটা? চাইনিজ মানে চায়না ডাইনেস্টির অংশ ছিল। হান রাজবংশের। হান রাজবংশের কোন বংশের? হান রাজবংশের অংশ ছিল, হ্যাঁ? পরবর্তী থেকে তিব্বত কি হয়? আলাদা রাজবংশ হিসেবে গঠন করে এবং পরবর্তীতে অনেক কিছু চামলায়। জানি না কিন্তু একটা বিপ, বিপ শব্দ হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। এসি তো ঠিকই আছে I think so। আমি কিন্তু এখানে আছি, কোথাও যাই নাই। মানে দেখতেছি বিপ, বিপ সাউন্ডটা কোথা থেকে আসছে। আপনারা আবার চিৎকার চেঁচামেচি কইরেন না। ঠিক আছে? ভাইয়া ভূত। আমি কি ভূত দেখে ভয় করি নাকি? ভয় দেখাচ্ছেন আমাকে? ভয় দেখাইয়েন না। পিটাবো কিন্তু। দেখেন, চীন দাবি করে যে প্রদেশটি ভারতের। সেটি কোনটি? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশটি কি করে? নিজেদের হিসেবে দাবি করে। এছাড়া তিব্বত নিয়ে কি আছে? ঝামেলা আছে। তিব্বতের রাজা থেকে সরাসরি ইন্ডিয়া কি করে? দখল করে নিতে চায়। ঠিক আছে? ভারত বাংলাদেশের মধ্যে বিতর্কিত ভূমি কোনটা? দক্ষিণ তালপট্টি দ্বীপ। ওই যে গতকালকে আপনাদেরকে দ্বীপ-টিপ পড়ায় দিলাম না? বললাম না? ওই যে পূর্বাশা দ্বীপ যেটা ২০০০ কত সালে এই সালে ডুবে গেছে। তখন কি হইছে? এই যে সেই হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দেখছেন একটা পড়াটা একটার সাথে কিভাবে রিলেটেড। গতকালকে যেটা পড়াইছি তার মধ্যে ২-৩ টা পড়া কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এর মধ্যে চলে আসছে। দেখেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন ছিটমহল কয়টা ছিল? ১৬২ টা ছিল। পরবর্তী কি হয়েছে? ছিটমহল বিনিময় করে হচ্ছে। বর্তমানে কি নাই? আর কোন ছিটমহল নাই। বর্তমানে কি নাই? আর কোন ছিটমহল নাই। আচ্ছা আমাকে একটা বলেন তো কত সালে কত তারিখে ছিটমহল বিনিময় হইছে? কে বলতে পারবেন? দেখি কে বলতে পারবে? বলেন কে বলতে পারবে বলেন? ইন্ডিয়ার কোন নজর পড়ছে? দ্বীপ থাকে। দ্বীপ কইছে ইন্ডিয়ার কাছে যাওয়ার সময় আমি আবার পানির তলেই যাই। বোঝেন নাই? ১৫ সালে কত আগস্ট? ১৫ সালে কত আগস্ট? আগস্ট না জুলাই? বলেন। ইয়েস, ১ আগস্ট। আগস্ট বললাম, তারপরেও আপনারা হিন্ট দিলাম। 1st আগস্ট। তো দেখেন 1st আগস্ট কত তারিখে? ১ আগস্ট ১ বাচ্চারা খুবই সুন্দরভাবে নোট করেন। আজকে কিন্তু আমি সবার নোট দেখতে চাই। আজকে আমি গ্রুপে ইনশাআল্লাহ ১০০ জনের নোট ক্লাস শেষ হওয়ার ১ ঘন্টার মাঝখানে আমি সবার নোট দেখতে চাই। আপনাদের কিন্তু এই ক্লাসের পিডিএফ আমি অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে দিছি না? এই ক্লাসের পিডিএফ কিন্তু দিয়ে দিছি। আমি কিন্তু সবার নোট দেখতে চাই অবশ্যই এবং ক্লাস কেমন হইছে সেটা জানাবেন। ভালো হোক, খারাপ হোক, কোন কিছু ইমপ্রুভ হোক, আপনি কোন পার্টটা বুঝতে পারছেন না অবশ্যই সেটা কি করবেন? রিভিউ এ আমাকে জানাবেন। ঠিক আছে? ইনবক্সে আমাকে জানাবেন। আপনার যদি আমার ক্লাসের কোন পার্ট বুঝতে অসুবিধা হয় বা দেখেন সবাই তো আসলে সেম ভাবে স্কিলড হয় না। তো আমারও হইতে পারে যে আমি একটা পার্ট ইগনোর করে গেছি বা যেটা আমার কাছে ইম্পোর্টেন্ট মনে হয়নি সেটা আপনার কাছে ইম্পোর্টেন্ট মনে হইছে অথবা আপনার জানা দরকার।
আপনি যদি কোনো কিছু জানতে চান অ্যাজ এ জিকে টিচার আমার আপনাকে সেটা জানানো আমার দায়িত্ব। সেটা ইম্পোর্টেন্ট হোক বা ইম্পোর্টেন্ট না হোক। ঠিক আছে? কিন্তু সবাই অবশ্যই নোট করবেন, অবশ্যই আপডেট দিবেন, অবশ্যই জানাবেন কিভাবে কি হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? দেখেন, প্রজাতন্ত্র এই যে দেখেন ১ম গভর্নর ও আচ্ছা আবার এটা আসছে। হ্যাঁ, 1 আগস্ট। 1 আগস্টের দিকে কি হয়? ২০১৫ সালে কত সালে? ২০১৫ সালে ভারত এবং বাংলাদেশ কি করে? এই যে ছিটমহল বিনিময় চুক্তি করে। কি করে? ছিটমহল ছিটমহল বিনিময় চুক্তি। কি চুক্তি? বিনিময় চুক্তি করে ফেলে। ঠিক আছে? করে ভারতের অভ্যন্তরে যে ছিটমহলগুলো ছিল সেগুলো ভারতকে দিয়ে দেওয়া হয়। বাংলাদেশের অভ্যন্তরে যেগুলো ভারতের ছিটমহল ছিল সেগুলো বাংলাদেশ নিয়ে নেয়। ঠিক আছে? পরেরটাতে যাই। হ্যাঁ, ভারতের কয়েকজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আমাদের জানতে হবে। দেখেন, অনেক কিছু অনেকখানি পড়লাম, অনেক কিছুতে আসলাম। এই যে শয়তানি শুরু হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, তোমাদের মধ্যে যেকোনো একজন আমার সাথে দুষ্টামিটা করতেছো। এই যে একটা অ্যাপ দিয়ে কয়েকটা টাকা খরচ করে আমাকে প্রচন্ড পরিমাণে টেক্সট পাঠাচ্ছ। হ্যাঁ? কন্টিনিউয়াসলি টেক্সট পাঠাচ্ছ। আমি এখন ক্লাস নিচ্ছি, ক্লাসের মাঝখানে। হ্যাঁ? এখন যদি তোমাকে আমি বকা দেই, যেরকম তোমাকে আমার খুঁজে বের করার কোনো বিষয় না। শুধুমাত্র এই ওয়েবসাইটে যেয়ে ইন্সপেক্ট করলেই তোমার নাম, নাম্বার, রেজিস্ট্রেশন সব বের হয়ে আসবে। এগুলো ওয়েবসাইটে তো আপনাদের কোনো ইয়ে নেই। এজন্য বলে কোনো সিকিউরিটি নেই, কিছুই নেই। তোমার নাম, নাম্বার, তুমি ইউজার আইডি কি দিছো সব দেখা যাবে ভাইয়া। তুমি এগুলো কেন করো? দুষ্টামি করো। আর আমার ফোনে মেসেজ আসলে আমার কি ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ? বলো। কেন দুষ্টামি করো এগুলা? দুষ্ট ছেলেপেলে। আকশা মেসেজ চলে আসছে। না থাক। ওই যদি আমার সাথে একটু পুংটামি করে অসুবিধা নাই তো। ওর সাথে পুংটামি অন্যজন করবে। ওর সাথে পুংটামি করবে ওর বন্ধু। ঘাড়ের উপর এসে এরকম করে হাত রেখে বলবে, "কিরে তোদের কি 2-1 হইল না 1-1 হইল?" তারপর একটু মুখের দিকে তাকাবে। তাকায় বলবে, "বন্ধু আমার তো ফার্স্ট টাইমে কোথাও হয় নাই। দেখতেছি আবার চেষ্টা করতেছি। না হলে একটু বেসরকারিতে যাবো, না হলে ন্যাশনালিতে পড়বো। ন্যাশনালিতে কি সাবজেক্ট আছে? দর্শন। পড়ো, কোনো সমস্যা নাই।" এভাবেই বলবে। আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার বাডি আপনাকে বলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি এরকম পোংটামি করেন, করতে থাকেন আরো করতে থাকেন অসুবিধা নেই। আপনি যদি এরকম পোংটামি করতে থাকেন, ইনশাআল্লাহ এরকম ঘটনাই ঘটবে। আর আপনি আমার ফোনে মেসেজ দেন কোনো অসুবিধা নাই। আমি কিছুক্ষণের জন্য ফোনটা সাইলেন্ট রাখবো। রাত্রে বেলা অটোমেটিক্যালি আমার ৩০ দিন পর অটোমেটিক্যালি মেসেজ ডিলিট হতে থাকে। তো আপনি চাইলে আপনার মোটামুটি ৩০,০০০ এর মতো মেসেজ পাঠাইতে হবে যাতে আপনার মোটামুটি ১-১,৫০০ টাকার মতো খরচ হবে। আপনি এটা পাঠাই দেন। ঠিক আছে? ঠিক আছে? দেখেন, ভারতের কিন্তু চান্স পাবেন না। আমাকে ডিস্টার্ব করছেন তো, আপনি চান্স পাবেন না। লাভ নেই। দেখেন, ভারতের বিখ্যাত ব্যক্তিত্বের নাম কি? প্রকৃত নাম? প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। কি নাম? মোহনদাস করমচাঁদ গান্ধী। কি আন্দোলন? সত্যাগ্রহ আন্দোলনের প্রবক্তা। প্রবক্তা মানে বুঝছেন? প্রবক্তা মানে যিনি শুরু করেন বা মেইন হোতা থাকেন। সত্যাগ্রহ মানে হচ্ছে কি সত্য ছাড়া অন্য কিছু গ্রহণ করবেন না এবং কি করবেন? ভারতে চান এবং সত্যের জন্য এবং ন্যায়ের জন্য আন্দোলন। ঠিক আছে? প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। জন্ম ভারতে, বেড়ে ওঠা এবং পড়াশোনা সাউথ আফ্রিকায়, ওকালতি করছেন সাউথ আফ্রিকায়। তিনি সাউথ আফ্রিকায় ওকালতি করেছেন এবং কিছু সময় কি ছিলেন? একটি সাংবাদিক, একটি পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করেছেন। ঠিক আছে? তিনি ভারতের অসহযোগ আন্দোলন এবং অহিংসা আন্দোলনের জনক। অহিংস এবং অসহযোগ মানে হচ্ছে আপনি কারো সাথে মারামারি করবেন না বা কোনো কিছু করবেন না। এই যে অহিংস বা অসহযোগ এই দুটোর ওয়ার্ডের মানে হচ্ছে যে উনি কারো সাথে মারামারি করবেন না। উনি তাদের সাথে কাজই করবেন না। ঠিক আছে? কোন হাতাহাতি না করে বলবেন যে আপনার সাথে আমি ব্যবসা করব না, আপনার সাথে কাজ করব না, আপনার সাথে কথা বলব না। কিন্তু উনার গায়ে উনি হাত তুলবেন না। ঠিক আছে? ১৯২০ থেকে ১৯২২ সাল পর্যন্ত তিনি কি করেন? অহিংসা অসহযোগ আন্দোলনের কথা দেন। এরপরে উনার পরে উনি কি দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন মানে হচ্ছে ভারতের ওপিনিয়ন সম্পর্কে একজন পত্রিকা সম্পাদক ছিলেন এবং তিনি পেশায় কি ছিলেন? একজন উকিল ছিলেন। কি ছিলেন? পেশায় একজন উকিল ছিলেন। ঠিক আছে? ঠিক আছে বাচ্চারা? ঠিক আছে? ওকে, ওকে। হ্যাঁ? তো এর পিছনে আরো অনেক কারণ আছে। দেখেন তো মহাত্মা গান্ধী ভালো ব্যক্তিত্ব ছিলেন। হ্যাঁ? তিনি আসলে অনেকে বলেন যে হচ্ছে মহাত্মা গান্ধী সবসময় কি করতেন? মুসলিমদের ফেভার করতেন বা অন্য কোন কাজ করতেন। বাট এই বিষয়টা আসলে ঠিক না। দেখেন
একটা দেশের রাষ্ট্রপতি যখন হইতে হয় তখন অনেক কিছু বিষয় আপনাদেরকে ডিসকাস করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। মহাত্মা গান্ধী কিন্তু শেষ পর্যন্ত কি করেন নাই? দেশের সাংবিধানিক কোনো পদে কিন্তু যান নাই। হ্যাঁ? তিনি তাদের দেশকে স্বাধীন করাইছেন এবং কি করছেন? রাজনীতিবাদ দিয়ে হাতদের ছেড়ে দিছেন। কাদের? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। নেহেরু। জওহরলাল নেহেরু যিনি ছিলেন, তিনি তার হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। মহাত্মা গান্ধী খুবই কি উঁচু মানের একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি সত্যের জন্য লড়াই করেছেন। ঠিক আছে? বোঝা যায়? Those people who worked or who fight for the truth, you need to respect that. যারা সত্যের জন্য অবশ্যই সংগ্রাম করেন, সত্যের জন্য কি করেন? জীবন দেন, তাদের কি করতে হবে? অবশ্যই ইয়ে করতে হবে। ঠিক আছে? এই যে যিনি ব্যক্তিত্ব ছিলেন জওহরলাল নেহেরু, স্বাধীন ভারতের ১ম প্রধানমন্ত্রী। স্বাধীন ভারত মানে কি? ভারত স্বাধীন হওয়ার পরে, কতদিন পরে? অনেকদিন পরে। ভারত স্বাধীন হওয়ার পরে যিনি ১ম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন এই ব্যক্তি। হ্যাঁ? দেখতে পাচ্ছেন সবাই বাচ্চারা, দেখতে পাচ্ছেন? ওকে? হ্যাঁ। তার পিতা হচ্ছে কি মতিলাল নেহেরু, তার মেয়ে হচ্ছে ইন্দিরা গান্ধী। আপনারা হয়তো ভাবেন যে গান্ধীর বংশের সরাসরি হয়তো। গান্ধীর সরাসরি বংশের হয়তো ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, এই গান্ধী মনে হয় সরাসরি। ঠিক আছে? বাট না। ইন্দিরা গান্ধী আসলে কি জওহরলাল নেহেরুর মেয়ে ছিলেন। ঠিক আছে? তার দৌহিত্র হচ্ছে কি রাজীব গান্ধী, যাকে কি করা হয়? বোমা মেরে হত্যা করা হয়। কি করা হয়? বোমা মেরে হত্যা করা হয়। ঠিক আছে? হুম? মাদার তেরেসা, মাদার তেরেসা এই যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন মানবতার ফেরিওয়ালা, হ্যাঁ? তিনি জাতিতে ছিলেন কি আলবেনীয়। আলবেনিয়া নামে যে দেশটা আছে, কি দেশ? ইউরোপীয় দেশ আলবেনিয়া। আলবেনিয়া যে দেশটা আছে ইউরোপের একটা দেশ, ঠিক আছে? এই দেশের নাগরিক ছিলেন কে? মাদার তেরেসা। কে ছিলেন? মাদার তেরেসা লাগোয়া ছিলেন। তাকে কি বলা হতো? লিভিং সেন্ট নামে ডাকা হয়। ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন। মাদার তেরেসা তার সারা জীবন মানুষের জন্য উৎসর্গ করেছেন, বিবাহও করেন নাই, হ্যাঁ? ভারতের কি করেছে? তাকে ভারতের নাগরিকত্বও প্রদান করা হয়েছে শেষ পর্যন্ত। ঠিক আছে? পরবর্তী জি। তারপর দেখেন দ্য আয়রন লেডি ইন্দিরা গান্ধী। নাম কি? আয়রন লেডি ইন্দিরা গান্ধী। প্রচন্ড ও দৌহিত্র মানে হচ্ছে নাতি বা নাতনি। ঠিক আছে? নাতি বা নাতনিকে কি বলা হয়? দৌহিত্র বলা হয়। ঠিক আছে? হুম? দেখেন ভারতের ৩য় প্রধানমন্ত্রী ও ১ম নারী প্রধানমন্ত্রী। ভারতের ১ম নারী প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। এবং ক্ষমতার সময়কাল কত ছিল? ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত এবং ১৯৮০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। ঠিক আছে? ২ বার কি ছিলেন? এক মানে বেশ কয়েকবার ক্ষমতায় ছিলেন। ৬৬ থেকে ৭৭ প্রায় আপনার ১১ বছর ক্ষমতায় ছিলেন একবার। আরেকবার ছিলেন ৪ বছর ক্ষমতায়। টোটালে ১৫ বছর ১৬ বছরের ক্ষমতায় ছিলেন। ঠিক আছে? পরে ৮৪ সালে কি করা হয়? তাকে গুলি করে হত্যা করে ফেলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ১৯৮৪ সালে নিজ দেহরক্ষী সাখওয়াত সিং এবং বেয়ান সিং এর গুলিতে তিনি কি করেন? নিহত হয়। কি হন? নিহত হন। এলটিইএ এর আত্মঘাতী এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে রাজীব গান্ধী। বলেন, ঠিক আছে? হ্যাঁ? ঠিক আছে? আত্মঘাতী এলটিটিইএ আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ২১শে মে ১৯৯১ সালে। রাজীব গান্ধীকে হত্যা করার জন্য বোমা বহনকারী আত্মঘাত মহিলার নাম হচ্ছে কি? তেনেমুলি রাজারতম ওরফে থানু বা গায়ত্রী। রাজীব গান্ধীকে হত্যার দায়ে অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামির নাম হচ্ছে নলিনী। আর আপনারা রাজীব গান্ধীর হত্যা নিয়ে আপনাদের অনেকের অনেক কোয়েশ্চেন আছে, তাই না? বলেন তো রাজীব গান্ধীর হত্যা নিয়ে কার কোয়েশ্চেন আছে? বলেন কার কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন?
বলেন কে, কে জানতে চান? কে, কে জানতে চান? কে, কে জানতে চান? আচ্ছা ঠিক আছে দেখেন। তো, তো রাজীব গান্ধী, ঠিক আছে? রাজীব গান্ধী তিনি ছিলেন কত তারিখে? দেন ডিটেইলস এ বলি আজকে, হ্যাঁ? এটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। কত সালে বলেন তো? সময়টা হচ্ছে 21st মে। কত মে? 21st মে। কত সালে? 1991 1991 সাল। ঠিক আছে? ডেট এবং টাইমটা আমার একটু ভুল হইতে পারে। এক্সাক্টলি মনে এত ডিটেইলস এ আপনাদের বলি। 21st মে তে রাজীব গান্ধী তখন সাবেক প্রধানমন্ত্রী হইছেন। মানে তিনি রাজনৈতিক দলের একটি নির্বাচনে হেরে গেছেন এবং তারা প্রধানমন্ত্রীতে এখন নাই। বাট তাকে হত্যা করার জন্য এটা প্ল্যান করা হয়। রাজীব গান্ধী তার রাজনৈতিক প্রচারণার জন্য। কিসের জন্য? রাজনৈতিক প্রচারণার জন্য। কত সালে? 21শে মে 1991 সালে ঠিক আছে? শ্রীরামবুদুর, শ্রীরামবুদুর তামিলনাড়ু, ইন্ডিয়া, হ্যাঁ? তামিলনাড়ু, ইন্ডিয়াতে কোথায়? তামিলনাড়ু, তামিলনাড়ু, ইন্ডিয়াতে একটি জনসমাবেশ ছিল, হ্যাঁ? তো রাজীব গান্ধী ১ম এ আ আ তামিলনাড়ুতে যেখানে একটা জনসমাবেশ ছিল, আরেক জায়গায় জনসমাবেশ ছিল। সেই জনসমাবেশ থেকে আসার সময় হুট করে তার প্লেনটা খারাপ হয়ে যায়। তো এই যে যেখানে মার্ডার প্লেস সেখানে হচ্ছে উনি আসতে পারেন। মানে আসতে পারবেন না বা এরকম কথা হয়। তো রাজীব গান্ধী বলছিলেন যে এখন আসলে রাজনৈতিক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সময়। আমার তো আ মানে এখানে যাওয়া উচিত, এই মিটিং এ যাওয়া উচিত। তো তিনি কি করেন পাইলটকে বলেন যতক্ষণই সময় লাগুক আমি হচ্ছে কি করব? আমি ওই মিটিংটাতে যাবো বা ওই মিছিলে বা জনসমাবেশে আমি যাবো। তুমি এই প্ল্যানটা ঠিক করো। ২ ঘন্টা পরে প্লেন ঠিক হয়। রাজীব গান্ধী এতক্ষণ প্লেনের কাছেই বসেছিলেন। বসে থেকে নাস্তা-টাস্তা করতেন আরকি। কাগজপত্র করছেন। করে তারপর তিনি প্লেনে উঠছেন। প্লেনে থেকে উঠে এসে নামছেন এই যে কোথায়? বলেন তো? শ্রীপুরাবার্ধম যেটা বলা হয় শ্রীপুরাবার্ধন আর কি বলে? খুবই কঠিন নাম আরকি আমার মুখে আসতেছে না। সেখানে যান। যার পরে ওখানে ২ টি সেকশন থাকে। ২ টা সেকশন বা এরিয়া থাকে, হ্যাঁ? তো যখন ভিআইপি গেস্ট যখন ট্রিট আসে, ভিআইপি গেস্টরা যখন আসে তখন এরকম এটা হচ্ছে মনে করেন যে কি হয়? এটা হচ্ছে স্টেজ। এটা হচ্ছে কি? স্টেজ, হ্যাঁ? এটা হচ্ছে স্টেজ। এটা হচ্ছে লাল গালিচা পার্ট। কোন গালিচা পার্ট? কি গালিচা পার্ট? এটা ধরেন হচ্ছে লাল গালিচা পার্ট, হ্যাঁ? এটা হচ্ছে লাল গালিচা পার্ট, হ্যাঁ? এটা হচ্ছে লাল গালিচা পার্ট। এটা হচ্ছে কি স্টেজ, হ্যাঁ? এখন লাল গালিচা পার্টের না থেকে লাল গালিচা পার্টে না থেকে এখান থেকে মনে করো রাজীব গান্ধী আসছে, হ্যাঁ? আসার পরে এখানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে কি করে রাজীব গান্ধী যখন আসে মানে এটা প্রিপারেশন থাকে আরকি। যে একটা যখন বড় ব্যক্তিত্ব সেখানে যায় তিনি কি করবেন, কোথায় উদ্বোধন করবেন, কার সাথে কথা বলবেন, কার সাথে পরিচয় হবেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা কিরকম হবে এগুলো সবকিছু আগে থেকে ফিক্সড করা থাকে, হ্যাঁ? তো তার নিরাপত্তার জন্য এখানে কিছু ব্যক্তিত্ব সাংবাদিক এবং যারা মানুষেরা আনুষ্ঠানিকতা প্রকাশ করবে ফুল-টুল দিবেন আরকি বরণ করে তারা এখানে ছিল। এর মাঝখানেই এই যে ২ জন মহিলা, একটা হচ্ছে গিয়ে থানু আরেকটা হচ্ছে গিয়ে নলিনী। নলিনীর সাথে আরেকটা মহিলা ছিল। ঠিক আছে? কয়জন মহিলা ছিল? টোটাল ৩ জন ছিল। ঠিক আছে? এরা ৩ জন কি ছিল? এখানে দাঁড়ায় ছিল। আর এর মাঝখানে সাংবাদিকের হচ্ছে এলটিটিই এর অন্যান্য। এলটিটিই এর ফুল ফর্ম কি জানেন? এলটি হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম। লিবারেশন টাইগার্স এলটিটিই লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম। ঠিক আছে? এ ব্যাকগ্রাউন্ড পরে বলব। আগে বলি হত্যাকাণ্ডটা কিভাবে হয় সেটা আগে বলে নেই, হ্যাঁ? তো এরকম আরো ২ জন ছিলেন, এখানে আরো ২ জন ছিলেন। ঠিক আছে? এই টোটাল আমরা ৫ জন। ৫ জনের মধ্যে ২ জন সাংবাদিকের ভিসে এই যে এখানে ঢুকে যায়। ঢোকার পরে বাদবাকি থানু এবং হচ্ছে থানু আর হচ্ছে কি নলিনী ২ জন কি ছিল? সুসাইড বম্বের ভেস্ট পড়েছিল। সুসাইড বম্বার ছিল। এরা হচ্ছে তামিল টেররিস্ট। ঠিক আছে? সুসাইড বম্বারের ভেস্ট পরে ছিল। ঠিক আছে? ভেস্ট পরে এদের টার্গেট হচ্ছে কি? রাজীব গান্ধী এখানে আসবে এরা কোন না কোনভাবে এখানে ঢুকবে। ঢুকানে যখন রাজীব গান্ধীকে ওরা ফুল-টুল পরাতে যাবে, ফুল পরানোর সময় এখানে ব্লাস্টটা ঘটাবে। ঘটে জিনিসটা খতম করবে। কিন্তু, কিন্তু হইছে কি মানুষজনের কিন্তু হচ্ছে কি ওদের নামটা কি ছিল না। ওখানে লিস্টে ছিল না। এখানে গেস্ট লিস্টে ওদের ছিল না। তো এই ৩ টা মহিলা যাদের কাছে সুসাইড বোম্ব আছে তারা কি করতে পারে? এখানে আসতে পারত না। পরে কি হয়? হুট করে যে এই পাশের জনগণ ছিল তারা হ্যাঁ? তো ওরা সবাই রাজীব গান্ধীর সাথে দেখা করার জন্য বা হাত মেলানোর জন্য এরা কি করে ফেন্সটারে ভেঙে ফেলে। ভেঙে ফেলে রাজীব গান্ধী এখানে যখন আসেন, হ্যাঁ? রাজীব গান্ধী যখন এখানে আসেন তখন এখানে সবার সাথে দেখা করতে চেষ্টা করেন তখন এখানে ফেন্সে ঝামেলা শুরু হয়। শুরু হওয়ার পরে এই ঝামেলা হওয়ার পর থেকে এখান থেকে ঠুস করে এই ২ জন মহিলা বা যে ৩ জন মহিলা ছিলেন, ৩ জনের মধ্যে ২ জন সুসাইড বম্বার ছিলেন, একজন মানে হচ্ছে ছিলেন, স্থানীয় ছিলেন তামিলনাড়ুর যিনি হচ্ছে কোঅর্ডিনেশনটা করতেছিলেন। ঠিক আছে? পরে এনাদের থেকে ২ জন একজন কি হয়েছে এনারা স্টেজের কাছে চলে আসেন। এনারা শেষ পর্যন্ত যেহেতু এর ভিতরে ঢুকতে পারেন এনারা চলে আসেন। চিন্তা করেন। কিন্তু এই যে ৩য় যে মেয়েটা ছিল, ছোট মেয়েটা ছিল যে ৩ মিলে থানু বা গায়ত্রী যে ছিল, গায়ত্রী চিন্তা করছে যে শালা গাছকে মাইরেই যাবো। পরবর্তীতে যখন ঝামেলা শুরু হয় গায়ত্রী চুপ করে চুপি, চুপি এই যে সাংবাদিকদের জায়গায় যেখানে পুঁছে আছেন এখানে একটা মার মেয়ে দাঁড়াইছিল যাদের কাজ হচ্ছে কি ফুল দিয়ে রাজীব গান্ধীকে বরণ করে নেওয়া। তো তাদের পিছনে গিয়ে দাঁড়ান।
পরে রাজীব গান্ধী যখন এখানে আসে, প্রথমে তো সাংবাদিকদের সাথে কথা বলে যখন এখানে ফুলের এখানে যায়, তখনই ওই মেয়েটা কি হয়, ওখানে বোমটা ব্লাস্ট করে দেয়। পরে রাজীব গান্ধী মারা যায়, তার দেহরক্ষী মারা যায় এবং আরো ৪৩ জন কি হয়, আহত হন টোটালি, ঠিক আছে? এটা হচ্ছে রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, অ্যাসাসিনেশন টা ছিল। ঠিক আছে? ইন ডিটেইলস বুঝতে পারছেন? বলেন, কে বুঝলেন? মাথার ভেতরে ঢুকছে বিষয়টা যে ঘটনাটা কি ঘটছিল? বুঝছেন? সবাই একসাথে জানান, সবাই একসাথে জানান। বুঝছেন কিনা? কেমন লাগলো? স্টোরিটা কেমন লাগলো? এবং এই স্টোরিটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আজকে আপনাদের বলব আমি। হ্যাঁ। এখন ভাব বলেন এলটিই কি? এলটিই কেন রাজীব গান্ধীকে হত্যা করতে চায়? এলটিই রাজীব গান্ধীকে হত্যাকাণ্ডের পিছনে কি রিজন ছিল? এসব কিছু আপনাদেরকে আমি জানাবো। আগে বলেন এটুকু বুঝতে পারছেন কিনা? বুঝছেন? হ্যাঁ? হ্যাঁ? ওকে। তো সিচুয়েশনটা ছিল এরকম, হ্যাঁ? সিচুয়েশনটা ছিল এরকম যে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ? তখন শ্রীলঙ্কা, এখন আসি এই রাজীব গান্ধী হত্যার পেছনে একটা বড় ভূমিকা হচ্ছে কাদের আছে? শ্রীলঙ্কানদের। শ্রীলঙ্কানদের একটা ভূমিকা আছে। কি ভূমিকা আছে? সেটা হচ্ছে শ্রীলঙ্কার লোকজনরা তামিল ভাষায় কথা বলতো এবং ইন্ডিয়ান লোকজনরা তামিল ভাষায় কথা বলতো। আপনারা জানেনই তো যে এটা ইন্ডিয়া, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এটা বর্ডার এতটুকু, মাঝখানে সমুদ্র। আপনারা তো সবাই জানেন, তাই না? তো এই ইন্ডিয়া থেকে এর যেহেতু তামিলনাড়ু এলাকা ছিল, প্রদেশ ছিল। আর এটা হচ্ছে এখানকার মানুষজন তামিল ভাষায় কথা বলতো। এরা কি করে? ধীরে এখানে কাজের খোঁজে বা মাছ ধরার জন্য বা জেলে যারা আছে সবাই কি করে? আস্তে এই শ্রীলঙ্কাতে মাইগ্রেট করা শুরু করে। শ্রীলঙ্কাতে যখন মাইগ্রেট করা শুরু করে, তখন কি হলো? শ্রীলঙ্কা জনগোষ্ঠী ২ ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হচ্ছে শ্রীলঙ্কান তামিল, এক ভাগ হচ্ছে কি? এক ভাগ হচ্ছে কি? শ্রী এটা হচ্ছে কি? শ্রীলঙ্কান তামিল, হুম? আরেকটা হচ্ছে আপনার কি? ইন্ডিয়ান তামিল। মানে জাতি হিসেবে, হ্যাঁ? ২ ভাগ হয়ে যায়, হ্যাঁ? শ্রীলঙ্কান তামিল এবং ইন্ডিয়ান তামিল। পরে এই যে এদের মাঝখানে স্বাভাবিক যে কলুষিত হয়ে যায়। তো শ্রীলঙ্কান তামিলরা ছিল প্রায় মোটামুটি 80% এর মতো। আর ইন্ডিয়ান তামিলরা ছিল হচ্ছে 20% এর মতো। কতটা মিলে? 20% এর মতো। এরা হচ্ছে ইন্ডিয়া থেকে তামিলনাড়ু থেকে বাপ-দাদারা মনে করেন যে কাজের খোঁজে আসতো, করতো, এরকম মাইগ্রেশনটা করছে। তো সমস্যা হয় কি? এই যে ক্ষমতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়, আস্তে শ্রীলঙ্কান তামিলরা কি করে? ক্ষমতার করে, সরি কি? শ্রীলঙ্কার তামিলরা কি করে বুঝতে পারে? যে ইন্ডিয়ান তামিলরা ধীরে শ্রীলঙ্কার তামিলদের উপরে কি করতেছে? স্থাপন মানে হচ্ছে কি? ক্ষমতা দখল করতেছে। ইন্ডিয়ান তামিলরা স্মার্ট ছিল তো, ওরা ইন্ডিয়া থেকে অনেক হেল্প পাইতো। একসাথে দ্বৈত নাগরিকতা থাকতো। তো ওরা পড়াশোনা জানতো। ওরা কি করে? রাজনীতির ক্ষেত্রে আসে, ক্ষেত্রে আসে। সবসময় আসে কি করে? যে শ্রীলঙ্কান তামিলদের কি করা হয়? আস্তে বঞ্চিত করা হয়। যখন শ্রীলঙ্কার তামিলদের বঞ্চিত করা হয়, ঠিক আছে? হ্যাঁ? তখন, তখন কি হয়? ২ গ্রুপের মাঝখানে সংঘর্ষ লেগে যায়। কাদের মাঝখানে সংঘর্ষ লেগে যায়? একটা হচ্ছে শ্রীলঙ্কান আর্মি। শ্রী শ্রীলঙ্কার আর্মি, শ্রীলঙ্কার আর্মির সাথে কার যুদ্ধ লাগে বলেন তো? এলটিটিই, হ্যাঁ? বলেন তো এলটিটি এর ফুল ফর্ম কি? এলটিটি এর ফুল ফর্ম হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলএম। লিবারেশন টাইগার্স, লিবারেশন তামিল এলম, ঠিক আছে? এদের সাথে সংঘর্ষ বাজে। তামিল লিবারেশন টাইগাররা কাদের ফোর্স ছিলেন? এই যে ইন্ডিয়ান তামিল যারা ছিল, হ্যাঁ? ইন্ডিয়ান তামিলদের ফোর্স ছিল হচ্ছে কার? লিবারেশন কি? টাইগার্স অফ কি? তামিল এলএম, ঠিক আছে? ইন্ডিয়ান যারা তামিল ছিল রাজীব গান্ধীর দেশের। তো এই যে তখন হয় কি? এখানে একটা বুঝাবুঝির একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা কিরকম? আমার বলতে মিস্টেক হয়নি। ওদের নিজেদের বুঝতে অসুবিধা হইছে। বুঝতে হয়েছে কি? তো শ্রীলঙ্কা যখন এই যে ২ ভাগে ভাগ হয়ে গেল, ইন্ডিয়ান তামিল এবং হচ্ছে শ্রীলঙ্কান তামিলের মধ্যে ঝামেলা লাগলো। তো ইন্ডিয়ার তামিলনাড়ুর লোকজনেরা কথা বলা শুরু করলো যে, "হ্যাঁ, রাজীব গান্ধী আপনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন। আপনি যে প্রধানমন্ত্রী আছেন তা আমাদের হচ্ছে ইন্ডিয়ান তামিলদের উপরে শ্রীলঙ্কাতে অত্যাচার হচ্ছে। আপনি ওদের কেন সহযোগিতা করেন না?" রাজীব গান্ধী ভাবলো যে, "হ্যাঁ, তাহলে তো আমার সহযোগিতা করা দরকার। আমি কেন করব না?" রাজীব গান্ধী তখন কি করলো? সরাসরি তামিলনাড়ুতে চলে গেল। শ্রীলঙ্কা চলে গেল। শ্রীলঙ্কা চলে গিয়ে বলল যে, "হ্যাঁ ভাই" মানে এলটিটিইর পক্ষে চলে গেল। এলটিটিইর পক্ষেই কিন্তু রাজীব গান্ধী কাজ করত। এলটিটিই রাজীব গান্ধীকে মারছে এবং রাজীব গান্ধী চাইছিল এলটিটিইর পক্ষেই থাকতে। ঠিক আছে? টেকনিক্যালি এলটিটিইর পক্ষের জন্য এত কিছু করা। মানে হচ্ছে করা। তো এখন কি হইছে যে রাজীব গান্ধী বলছে, "ঠিক আছে, আ
শ্রীলঙ্কার তামিলরা ইন্ডিয়ানদের উপর অনেক অত্যাচার করতেছে। রাজীব গান্ধীকে এখানে ফোর্স পাঠানো উচিত। রাজীব গান্ধী কি করছে? হ্যাঁ, বুঝতে পারছে। সরাসরি তখন কি করছে? সরাসরি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করে বলছে যে, "ঠিক আছে, আপনারা একটা কাজ করেন। আপনারা ইন্ডিয়ান তামিলদের সাথে যুদ্ধবিরতির ব্যবস্থা করেন, শান্তির একটা ব্যবস্থা করেন। আমরা সকল ধরনের ব্যবস্থা করতেছি। সমস্যা নাই। আপনারা যুদ্ধটা থামায় দেন।" ঠিক আছে? থামাতেই হবে। তো কিন্তু কিন্তু এলটিটিইর যে হেড ছিল, হ্যাঁ? এলটিটিইর হেড তো সেই বিষয়গুলো তো জানতো না। ওর সাথে তো কারো যোগাযোগ নাই। রাজীব গান্ধী শুধুমাত্র কার সাথে যোগাযোগ করছে? আ শ্রীলঙ্কান অথরিটির সাথে যোগাযোগ করছে। শ্রীলঙ্কান অথরিটি কারা? শ্রীলঙ্কার হচ্ছে শ্রীলঙ্কান তামিলরা। ঠিক আছে? পরে যোগাযোগ করে এবং সাথে কি নিয়ে আসে জানেন? সাথে নিয়ে আসে কি? আইপিকেএফ নামে একটা ফোর্স নিয়ে আসে। কোন ফোর্স? আইপিএকেএফ। ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স কি করে? শ্রীলঙ্কাতে ডিপ্লয় করে দেয়। শ্রীলঙ্কাতে যখন এই আর্মিটা ডিপ্লয় করে দেয়, এদের কাজ হচ্ছে কি? এদের কাজ হচ্ছে কি? শান্তি বহাল করা। কিন্তু এরা পাগলামি করে কি করছে? এরা শান্তি বহাল না করে, শান্তি বহালের নামে এরা হচ্ছে কি শ্রীলঙ্কান আর্মির সাথে মিলে এলটিটি এর উপর হামলা করা শুরু করছে। এলটিটি এর উপরে হামলা করা শুরু করছে। অথচ এলটিটি কে সাহায্য করার জন্য কিন্তু রাজীব গান্ধী ওখানে গেছিল। এটা পুরোটা একটা মিস্টেক। কিন্তু আসলে চাইছিলেন জিনিসটা থামাইতে। কিন্তু এলটিটিই তো জানে না যে তাকে থামাইতে হবে। পরবর্তীতে রাজীব গান্ধী অনেক ঝামেলা-টামেলা করে এলটিটি কে কি করছেন? অনেক ভালোভাবে বুঝাইছেন, টুজাইছেন সবকিছু করছেন। বাট শেষ পর্যন্ত যখন আসলে চুক্তি কাছাকাছি পর্যায়ে চলে আসলো, তখন রাজীব গান্ধী ক্ষমতা থেকে সরে গেল। তখন কি হয়েছে জানেন? ইন্ডি আই কি যেন বলে? আইপিকেএফ এর হাতে এলটিটি এর প্রায় সব সদস্য মরে শেষ। প্রায় সবাইকে মনে করেন ধরে ফেলছে, এ করে ফেলছে, হত্যা করে ফেলছে। পরবর্তীতে এলটিটিইর যে প্রধান ছিল সে কি করছে? রাজীব গান্ধীকে সরাসরি ফোন দিয়ে বলছে যে, "আপনি এটা কেন করলেন?" বলল না। পরে এলটিটিই যে সংগঠন ছিল এরা কি করছে? পরে বলছে যে, "রাজীব গান্ধীর জন্য আমাদের সকল ধরনের সৈনিক আমাদের ভাইরা মারা গেছে। রাজীব গান্ধীকে তাহলে আমরা হত্যা করব।" পরে এলটিটিই কি করে? পরিকল্পনা করে এই ৫ জনের মাধ্যমে রাজীব গান্ধীকে হত্যাকাণ্ডটা ঘটায়। এটাই হচ্ছে রিজন। ঠিক আছে? মাথার মধ্যে ঢুকলো? বোঝা যায় কিছু বাচ্চারা? বুঝা গেল? ঠিকঠাক? অল ক্লিয়ার? কেন ঝামেলা হইছে? কেন করছে? ক্লিয়ার? হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং কত বড় একটা জিনিস। দেখেন এলটিটিই কে বাঁচানোর জন্যই কিন্তু রাজীব গান্ধী আসলে গেছিল। কিন্তু তিনি মানে যুদ্ধ আটকানোর জায়গায় তিনি কি করছেন? এই যে ইন্ডিয়ান পিস তেনার উনি আসলে বুঝতে ভুল করছেন যে আমি যে যদি কথা বলি তাহলে তো সরাসরি আটকাবে। কিন্তু উনাদের তো রাগ আছে, বুঝতে হবে না? আপনি হুট করে আপনি দেশের আপনার কাছে সৈন্য আছে দেখে আপনি প্রধানমন্ত্রী থেকে হুট করে একটা দেশের মাঝখানে যাবেন। যে সেখানে গৃহযুদ্ধের মাঝখানে আপনি সৈন্য ডিপ্লয় করবেন ইন্ডিয়ান আর্মিদের হয়ে। তারপর কি করছেন? তিনি সেখানে প্রোটেক্ট করতে গেছে ইন্ডিয়ান তামিলদের কিন্তু যাই সেখানে যুদ্ধে বাধা দিছে ইন্ডিয়ান তামিলদের বিরুদ্ধে। বুঝতে পারছেন? ওকে, ওকে। তো ঠিক আছে? আপনাকে বলেন, এখন বলেন তো অনেকে কনফিউজ হয়ে যান যে ভাই থানু, গায়ত্রী, নলিনী ৩ টার মাঝখানে কনফিউজ হয়ে যান। কিন্তু ভুলে যাবেন না কয়জন ব্যক্তি ছিল ওখানে? মহিলা ছিল ৩ জন। হত্যাকাণ্ডের মহিলা ছিল। টিম ছিল ৫ জনের। কয় জনের টিম ছিল? ৫ জনের টিম ছিল। ৫ জনের মধ্যে ৩ জন ছিল মহিলা আর ২ জন পুরুষ। ঠিক আছে? এই ৩ জন মহিলার মধ্যে ২ জনের গায়ে কি ছিল? বোমা ছিল। তার মধ্যে ১ জনের যার বোমাটা বিস্ফোরণ হইছে সেই বোমা বিস্ফোরণটার নাম হচ্ছে কি থানু বা গায়ত্রী। আর বাকি ২ টা মহিলা একজনের বোমা বিস্ফোরণ হয়নি। ঠিক আছে? আরেকজন স্বাভাবিকই ছিলেন। ঠিক আছে? ৩ জনের মধ্যে ২ জন। একজন ছিলেন অপারেটর, ২ জন বোমা বিস্ফোরণকারী। তার মধ্যে একটা বোমা বিস্ফোরণ হয়েছে, আরেকটা বোমা বিস্ফোরণ হয়নি। পরে যিনি বোমা বহন করতেছিলেন নলিনী তাকে কি করা হয়? পরবর্তীতে হত্যা দেয় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ঠিক আছে? ক্লিয়ার? অল ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে? বনবন ঘুরতেছে নাকি? হুম? ওকে, ওকে। তাহলে আমরা পরেরটাতে যাই। ঠিক আছে? পরেরটা কি আছে? আর এপিজে আব্দুল কালাম one of my favorite person হ্যাঁ? 'উইংস অফ ফায়ার' নামে তার একটা বই আছে, হ্যাঁ? এপিজে আব্দুল কালাম ভারতের একসাথে কি বিখ্যাত পরমাণু বিজ্ঞানী তারপর হচ্ছে কি আ আ এটা কি যেন হলো মহাকাশ বিজ্ঞানী, জ্যোতিষ্কার এবং অন্যতম এবং ভারতের কি ১১ তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভারতের ১ম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন, মিসাইল ম্যান হিসেবে পরিচিত, হ্যাঁ? ১৯৯৭ সালে কি করেন? ভারতরত্ন পদক পান। তিনি একমাত্র ব্যক্তি যার কোনো কি নাই, হেটার নাই, এপিজে আব্দুল কালাম। ঠিক আছে? খুবই ভালো ব্যক্তিত্ব ছিলেন। হুম। ভারতের রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের ১ম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে? কত সাল থেকে? ১৯৫০ থেকে ৫২ সাল পর্যন্ত ছিলেন। ভারতের ১ম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। কি নাম? ডক্টর জাকির হোসেন। সানগ্লাস পরা লোক। দেখবেন আপনার জুবাই জুয়েকেতে আছে, হ্যাঁ? ভারতের নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রতিভা
পাটিল। আর ভারতের 13তম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। হ্যাঁ, কত সালে? ২০১২ সালে কি করেন? তিনি নির্বাচিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানকালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? ভিভি ভিভি গিরি, ভেঙ্কটরাও বিক্রম গিরি, ঠিক আছে? ভিভি গিরি, ঠিক আছে? পরেরটাতে যাই। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের রাজ্য হচ্ছে হলো কয়টা? একটা হচ্ছে প্রধানমন্ত্রী আর হচ্ছে কি রাজ্য হচ্ছে অনেকগুলো। একটা সবগুলো রাজ্য মিলে একটা ১০ কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা? ৮ টা। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে ৮ টা। এই ৮ টা ভারতের প্রধানমন্ত্রী সরাসরি নেতৃত্বে থাকে। বাদবাকি রাজ্যগুলোতে কি হয়? নির্বাচন হয়। কি হয়? নির্বাচন হয় এবং সেখানে কি প্রাদেশিক সরকার সেটা কেন্দ্র সরকারের পক্ষে অথবা কি হতে পারে? বিপক্ষেও হইতে পারে। ঠিক আছে? একটু ক্লাস হোক, বুঝলাম না। মাত্রই ক্লাসটা করতে নিলাম। বেশিক্ষণ নাই, চাপ নাই। সবাই একটু মনোযোগ দেন। সবাই মনোযোগ দেন। একসাথে এত কিছু খান, আপনি তো খাইতে হজম করার তো দরকার নাই। যেইটুকু হজম করা বমি করার পরে থাকে ওইটুকু থাকলেই হবে। অসুবিধা নাই। ঠিক আছে? এই ২৮ তম সর্বশেষ রাজ্য হচ্ছে কি? তেলেঙ্গানা রাজ্য। ঠিক আছে? কি রাজ্য? তেলেঙ্গানা রাজ্য। তো ভারতের মোট রাজ্য হচ্ছে ২৮ টা। ঠিক আছে? রাষ্ট্র একটা, রাজ্য ২৮ টা। কেন্দ্রশাসিত হচ্ছে কি? সরকার। নরেন্দ্র মোদী সরাসরি শাসন করে ৮ টা রাজ্য। ঠিক আছে? বা ৮ টা স্থান। নোট: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করে জম্মু কাশ্মীরের মর্যাদা বাতিলের পর ভারতের রাষ্ট্রের সংখ্যা রাজ্যের সংখ্যা ২৮ থেকে কমে বর্তমানে ২৮ টি হলো। আপনারা ধারা আর্টিকেল 370 দেখছেন না? কয়েকদিন আগে ঝামেলা হলো আর্টিকেল 370 নিয়ে। আর্টিকেল 370 তে কি করা হয়েছে? জম্মু এবং কাশ্মীরকে রাজ্যের ক্ষমতা থেকে রাজ্য থেকে কি করা হয়েছে? বাইর করা ফেলা হয়েছে। মানে কি? ওটা রাজ্য হিসেবে থাকবে না, ওখানে কি হবে না আর নির্বাচন হবে না। ওটা সরাসরি কি হবে? সরকারের আন্ডারে থাকবে। এই আর্টিকেল 370 নিয়ে অনেক ঝামেলা ছিল এবং আগে ছিল কয়টা রাজ্য? ২৯ টা। জম্মু কাশ্মীর আলাদা রাজ্য ছিল কিন্তু এখন জম্মু কাশ্মীর আলাদা রাজ্য নাই। ওটা কি কেন্দ্রশাসিত অঞ্চল। তো টোটাল রাজ্য হচ্ছে কয়টা? ২৮ টা। ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি পারেন নাই? বলেন তো ধারা ৩৭০ এর বিষয়টা বুঝতে পারছেন? হুম? ধারা ৩৭০ এটা হচ্ছে কি সংসদে একটা বিল পাস করছে ওরা। বিল পাস করে বলছে যে এখন থেকে সংসদে আপনাদের বললাম না যে সংবিধান পরিবর্তন করলে হলে ২/৩ ভোট দরকার। আপনাদেরকে আমি মানে ক্লাসে পড়াইছি না? রেজিস্ট্রারে যারা আছেন, বিউপিতে যারা আছেন তাদেরকে তো অনেকেরই পড়াইছি আমি, হ্যাঁ? ওরকম সিস্টেম আরকি। ওনারা এরকম করে ভোট দিয়ে আর্টিকেল 370 টা কি করছে? বিলুপ্ত ঘোষণা করে ফেলছে। ঠিক আছে? ঠিক আছে? পরেরটা যাই আমরা। দেখেন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে কি রাজধানী অংশ। এটি অবস্থিত উত্তরপ্রদেশ ও হরিয়ানা রাজ্যে পরিচিত ভারতের রাজধানী অঞ্চল বা ন্যাশনাল ক্যাপিটাল হিসেবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত ভারতের মহাসাগর বঙ্গোপসাগরে বিশেষত দ্বীপপুঞ্জ ২ টাকে ১০ ডিগ্রি চ্যানেল হিসেবে জানানো হয়। চন্ডীগড় অবস্থিত দাদরা, নগর হাভেলি, দমন নিউ এর মধ্যে। ঠিক আছে? কেন্দ্রশাসিত অঞ্চল পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডীগড়। ঠিক আছে? পরেরটাতে যাই। লাক্ষদ্বীপ। এটা হচ্ছে কি লাক্ষদ্বীপ, লক্ষদ্বীপে লেখা আছে কিন্তু লক্ষদ্বীপ অবস্থিত ভারতের পশ্চিমে আরব সাগরের উপকূলে সমুদ্রের মধ্যে। ওই যে কদিন আগে বললাম না আমরা মালদ্বীপ যাবো না, আমরা লাক্ষদ্বীপ যাবো। এটা হচ্ছে সেই লাক্ষদ্বীপ। পন্ডিচেরি এটা হচ্ছে পন্ডিচেরি। এই যে পন্ডিচেরি, মালাবার উপকূলে অবস্থিত। এগুলো হচ্ছে কি সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু কাশ্মীর ২০১৯ সালে সংবিধানের ৩৭০ নং ও ৩৫ ক ধারা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চলে কি করা হয়? ঘোষণা করা হয়। পরেরটাতে যাবো। ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? কারো কিছু বুঝতে অসুবিধা আছে? বলেন মাথা? বলেন। বুঝতে পারছেন কিনা? অবশ্যই লোড এখন পড়াশোনা দেখেন সময় একটু কম তো একটু লোড নিতে হবে। হ্যাঁ? একটু লোড নিতেই হবে। কিছু করার নাই। বাট আপনারা পারবেন। আই থিংক আপনারা পারবেন। আমি এত কষ্ট করে পড়াই। আপনারা একবার না বুঝলে ক্লাসটা আরেকবার দেখেন। ক্লাসটা আরেকবার দেখেন। দেখে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ? বাট একটু পড়েন। হুম? হুম? বলেন একসাথে সবাই বলে উঠবো আমরা। একসাথে সবাই বলে উঠবো। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম? ওকে, ওকে, ওকে। ঠিক আছে। অনেকে ক্লান্ত হয়ে গেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে এত ধৈর্য সহকারে থাকার জন্যে। আশা করি ক্লাসটা আপনাদের যথাযথ হইছে। অনেক কিছু আমরা নতুন শিখতে পারছি, অনেক কিছু নতুন জানতে পারছি, ইন্টারেস্টিং কিছু কথা বলতে পারছি। অবশ্যই আপনাদের নোটগুলো আগামী ১ ঘন্টার মধ্যে সাবমিট করবেন। আমার সাথে যদি আপনারা কনট্যাক্ট করতে চান তাহলে আমাকে আমার ফেসবুকে আমাকে নক করবেন আর হচ্ছে অথবা Instagram এ অথবা WhatsApp এ আমাকে টেক্সট করে রাখবেন। সালাম কালাম দেওয়ার প্রয়োজন নাই। শুধুমাত্র সরাসরি প্রশ্নটা করে রাখবেন। আমি রাত্রে ১১ টার দিকে আর গ্রুপে কোয়েশ্চেন করবেন না। গ্রুপে করলে হয় কি একসাথে অনেকজন কোয়েশ্চেন করলে উপরের দিকে চলে যায়। তো একটু দেখা মুশকিল হয়ে যায়। ঠিক আছে? ও কি যেন দেখাবো? ওটা কি দেখবেন এখন? ওই যে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের একটা ভিডিও। আপনাদেরকে আমি ভিডিও লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবনি। হ্যাঁ? আপনারা জিনিসটা দেখে নিয়েন। হ্যাঁ? অনেকের ফোনে চার্জ শেষ। আমি ভিডিও লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। আপনারা দেখে নিবেন। হ্যাঁ?
ঠিক আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।